সো আমরা ধাপে ধাপে দেখবো যেটা যখন যেটা লাগবে সেটা নিয়ে শিখবো, ঠিক আছে? আর এক্সট্রা হয়তো আপনাদেরকে সাপোর্ট ক্লাসে বা কনসেপচুয়াল ক্লাসে আপনাদের মেন্টর সাপোর্ট মেন্টররা অনেক এক্সটেনশন দেখায়, বাট সবগুলো আপনাদের এখনই প্রয়োজন মানে পড়ছে না। আর শুরুর দিকে যেটা হয় যে কোড অটো কমপ্লিট, এরপর ব্র্যাকেট অটো ক্লোজিং, এই জিনিসগুলা ম্যানুয়ালি প্র্যাকটিস করবেন, কারণ শুরুর দিকে এগুলো ম্যানুয়ালি ফিক্স না করে অটোতে করলে প্রবলেম যেটা হয়, হয়তো বা আপনাকে এখন হুট করে একটা কিছু কোড মনে করেন যে সার্ভারে যে হচ্ছে চেঞ্জ করতে হচ্ছে, ঠিক আছে, ফাইলের যে হচ্ছে কোড একদম র কোড চেঞ্জ জি করতে ভাই। হচ্ছে, So, ওইখানে কিন্তু আপনি কোনো সাজেশন পাচ্ছেন না, কোনো এক্সটেনশন পাচ্ছেন না, ঠিক আছে, তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে, তখন দেখবেন যে র কোড এডিট করতে যে উল্টো আরো সমস্যা করে দিয়ে এসেছেন। সো কিছু সিনারি এরকম থাকে যখন আপনার ওই কোন জায়গায় ব্র্যাকেটটা আমার ক্লোজ করতে হচ্ছে, কোন জায়গায় আমার এইচটিএমএল ট্যাগটা ক্লোজ করতে হচ্ছে, ট্যাগটা ক্লোজ হচ্ছে কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। তো অনেক সময় আমরা এখানে মিস্টেক করে ফেলি শুরুর দিকে হচ্ছে যে অটো কমপ্লিশনের জন্য। সো এই জন্য আমি যেটা বলি যে শুরুর দিকে আসলে এআই ইউজ করব না আমরা। শুরুর দিকে আমরা হচ্ছে যে যত হেল্পফুল এক্সটেনশন যেগুলো আসলে ডেভেলপার লাইফ ইজি করে, ওটা আমরা কখন ইজি করব, যখন আমরা হচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ডে ডেভেলপ করা শুরু করব। বাট আমরা যখন শিখছি তখনই যদি আমাদের লাইফ ইজির কথা চিন্তা করি, তাহলে যেটা হবে যে আমাদের শেখাটা কমপ্লিট হবে না। জি ভাইয়া, হুম ভাই বলেন। যে আমরা ভিএস কোডে পেটিআর নামে একটা এক্সটেনশন ইউজ করি, এটার কাজটা কি? প্রিটিয়ার কাজটা হচ্ছে আপনার কোডটাকে ফরম্যাট করে দিচ্ছে। আপনি অনেক অসুন্দর কোড করছেন, ওই অসুন্দর কোডটার উপরে মেকআপ মেরে এটাকে সুন্দর করে দিচ্ছে, ঠিক আছে? So আপনি দেখবেন যে আপনার কোডের মধ্যে যে ইন্ডেন্টেশন এগুলো হচ্ছে হয়ে যায়, লাইন ব্রেক কোথায় দরকার সেটা হচ্ছে প্রিটিয়ার করে দিচ্ছে। So আপনি যখন কোডটা সেভ করছেন তখন দেখবেন যে অটো হচ্ছে যে এই ইন্ডেন্টেশন গ্যাপ গুলো অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। So আপনার কোডটা দেখতে সুন্দর হয়, এটা মানে এরপর যখন আপনি কোডটা নিজে রিড করবেন আপনার কাছে এটা খুব ইজিলি বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে কি হচ্ছে। আমরা অনেক সময় করি না যে কোনো ইন্ডেন্টেশন ঠিক নাই, গ্যাপ ঠিক নাই, এলোমেলো করে কোড করি, So ওই জিনিসগুলো হচ্ছে প্রিটিয়ার ফিক্স করে দিচ্ছে। জি ভাই, অবশ্যই। ওকে গুড। ওকে, সো আমরা আজকে কি করব, আমরা আজকে সিএসএস এর ইনডেপথে যাব। আজকে হচ্ছে আমাদের ক্লাস 7, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলবো এবং রাইট ক্লিক করে এখানে ওপেন উইথ কোড। ওকে, সো ভিএস কোডটা এখানে ওপেন হয়ে গেল এবং আমাদের কি দরকার, আমাদের হচ্ছে একটা এইচটিএমএল ফাইল দরকার। সো এটার স্ট্রাকচার একটা দাঁড় করে নিচ্ছি, এখানে ওয়ার্ড অন করে দিচ্ছি। সো আমি এখানে দিতে পারি হচ্ছে সিএসএস প্র্যাকটিস। ওকে, সো আমরা হচ্ছে যে একটা এইচটিএমএল বলার প্লেট দাঁড় করিয়ে ফেললাম এবং আমরা হচ্ছে আজকে কি করব, সিএসএস প্র্যাকটিস করব। এখন সিএসএস যদি প্র্যাকটিস করতে চাই, প্র্যাকটিস করার জন্য কি দরকার, একটা সিএসএস ফাইল ক্রিয়েট করতে হবে, তাই না? সিএসএস ফাইল না ক্রিয়েট করলে আমি সিএসএস লিখবো কোথায়? হ্যাঁ, এইচটিএমএল এর মধ্যেও লেখা যায়, যদি আপনারা গত ক্লাসে দেখেছেন হচ্ছে সাত কি করেছিল এক্সপ্লেন করেছিল, আমরা কি করতে পারি, তিন ভাবে হচ্ছে সিএসএস ইউজ করতে পারি। আমরা কিন্তু হচ্ছে ইনলাইন সিএসএস ইউজ করতে পারি, তাই না? তারপর আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ইন্টারনালি সিএসএস ইউজ করতে পারি, এবং আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এক্সটার্নাল সিএসএস কে লিংক করে ইউজ করতে পারি। সো এই যে তিনটা ভাবে আমরা সিএসএস ইউজ করতে পারছি আমাদের এইচটিএমএল এ, এটা কি হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস টা কি, আমি সরাসরি হচ্ছে এইচটিএমএল ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে সিএসএস টা ইউজ করব। যদি একটা এক্সাম্পল দেখি, আমি একটা H1 ট্যাগ নিলাম, লিখলাম হাই আম তাহসিন, আমি এটাকে সেভ করি, লাইভ সার্ভার ওপেন করি, হ্যাঁ। ওকে সুন্দর। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার বাই ডিফল্ট এইচটিএমএল এর যে স্টাইলটা আছে H1 ট্যাগের জন্য, সেটা আমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। এখন আমি যদি বলি যে না আমার এই স্টাইলটা পছন্দ না, আমি কি করতে চাই, এটাকে চেঞ্জ করতে চাই, আমি কাস্টমাইজ করতে চাই, তো কি করব, আমরা আমরা কি বলেছিলাম, এইচটিএমএল কেন ইউজ করছি, আমরা এইচটিএমএল ইউজ করছি
স্ট্রাকচারের জন্য, তাই না? আমরা এইচটিএমএল দিয়ে সবসময় স্ট্রাকচারের দিকে ফোকাস দিব। এইচটিএমএল দিয়ে কখনো আমরা স্টাইলিং এর দিকে ফোকাস দিব না, ফরম্যাটিং এর দিকে ফোকাস দিব না। এইচটিএমএল এর মেন পারপাসটা হচ্ছে স্ট্রাকচার। এটা আমি অনেকবার রিপিট করছি কারণ এই জিনিসটা বোঝাটা খুব জরুরি। আমরা কখনো এইচটিএমএল দিয়ে কি করব না, আমাদের কন্টেন্ট এদিক সেদিক করার প্রয়োজন হলে, বড়সড় করার প্রয়োজন হলে সেটা আমরা এইচটিএমএল দিয়ে করব না। এটার জন্য সিএসএস আছে। আমরা এখন যদি বলি যে তাহলে সিএসএস টা কেন ইউজ করছি, সিএসএস টা ইউজ করছি কি, আমরা হচ্ছে স্টাইলিং এর জন্য। এটা আসলে কোন কোথায় কাজ করছে বলতে পারি, যেটা হয়তো বা কোড, আমাদের যে আমরা যে কোড গুলো করছি, কন্টেন্ট গুলো অ্যাড করছি, সেই কন্টেন্ট গুলোকে আমরা ফরম্যাট করছি, হ্যাঁ, স্টাইলিং, ফরম্যাটিং বা প্রেজেন্টেশন। আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, কন্টেন্টটা কিভাবে থাকবে, কন্টেন্টের সাইজ কেমন হবে, আকার কেমন হবে, আকৃতি কি হবে, শেপ কি হবে, সবকিছু কিন্তু আমরা সিএসএস দিয়ে করছি। এন্ড তারপরে আসবে হচ্ছে, কি আসবে, জাভাস্ক্রিপ্ট। এই যে এইচটিএমএল সিএসএস দেখছি না, এগুলো কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য আছে। আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো তখন আমরা দেখবো, আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট একদম ইন ডেপথে শিখবো। মনে করেন আপনি যদি জীবনও কোড না করেন, তারপরে আপনি জাভাস্ক্রিপ্টের সবকিছু এখানে বুঝে যাবেন ইনশাল্লাহ। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি করছি, এই যে আমরা এখানে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার করলাম, তারপর আমরা কি করছি, স্টাইলিং এখানে দিচ্ছি, জাভাস্ক্রিপ্ট দিয়ে এবার ইন্টারঅ্যাকশন অ্যাড করব, অথবা কি করব, লজিক অ্যাড করব। So, আমাদের কোডের মধ্যে যখন লজিক দরকার হবে, কোডের মধ্যে যখন ইন্টারঅ্যাকশন দরকার হবে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। ওকে, সো তিনটার পারপাস হচ্ছে ডিফারেন্ট এবং তিনটা তিন ভাবে কাজ করে, এবং এই তিনটার সমন্বয় আমরা একটা ফাংশনাল ইউজেবল ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারি। ওকে, সো আমরা একটু আবার এখানে ব্যাক করি। আমি কি করেছি, আমি হচ্ছে H1 ট্যাগটা দিয়েছি। H1 ট্যাগের কাজটা আসলে কি, H1 ট্যাগ দিয়ে আমরা হেডিং ডিক্লেয়ার করছি। এখন এই হেডিং এর মধ্যে আমি ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করতে চাই। সো কি করতে হবে, আমার স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। স্টাইল অ্যাট্রিবিউট যখন আমি ইউজ করব তখন কিন্তু আমি এখানে কিছু স্টাইলিং বা সিএসএস অ্যাড করতে পারবো। এখন আমি এটাকে ইনলাইন কেন বলছি দেখেন, আমি সরাসরি কি করছি, এইচটিএমএল ট্যাগের মধ্যে হচ্ছে সিএসএস টা অ্যাপ্লাই করছি। কি দিব, বললাম এটার যে, ধরেন হচ্ছে যেটার একটা রং দেই, হ্যাঁ, কি রং দেওয়া যায়, বললাম ব্লু ভায়োলেট দিয়ে দিচ্ছি। কি করছি আমি, আমার এই H1 ট্যাগটা রং চেঞ্জ করে আমি বলছি ব্লু ভায়োলেট, আমি এটাকে সেভ করি, এখানে আসি, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমার আগে যে ডিফল্ট হচ্ছে কালার ছিল ব্ল্যাক, সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে ব্লু ভায়োলেট হয়ে গেছে। কোত্থেকে চেঞ্জ হচ্ছে, এই জায়গায় আমি অলরেডি স্টাইল প্রপার্টিজে বলে দিচ্ছি যে এটার কালার হচ্ছে ব্লু ভায়োলেট। আচ্ছা, আমি বলেছি ঠিক আছে, এটা কালার হচ্ছে ব্লু ভায়োলেট, এটা একটা ব্যাকগ্রাউন্ড দেই। হুম, এটার পিছনে কি কালার থাকবে সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি বলি এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আমি, উম, হালকার উপর কিছু দিই, এটাই দিয়ে দিই, সেভ করি, অ্যাকুয়ামেরিন। এদিকে আসছি দেখেন, এখানে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেছে একটা, এবং তার মধ্যে আমার টেক্সট এবং টেক্সটের কালার। আমি বলতে চাই না আমি এটার ফন্ট সাইজ আরো ছোট বড় করতে চাই, তাই না? আমি চাইলেই তো করতে পারি। আমি যদি এখন আসি ফন্ট সাইজে, কারণ হচ্ছে ফন্ট সাইজে বলে দিলাম, এটা হয়তো বা এটা ফন্ট সাইজ হচ্ছে উম কত দেওয়া যায়, বললাম 32 পিক্সেল। সেভ করে দেখেন, এই আমার যে কোড যে সেভ করছি এবং কোডটা যে অটো এটার ফরম্যাটিং হয়ে যাচ্ছে, এটা কিন্তু বিহাইন্ড দ্য সিন প্রেটিয়ার কাজ করছে। ওকে, সো ওই যে আমি কোডটা সেভ করছি এবং কোডের ফরম্যাটটা চেঞ্জ হচ্ছে। সো এখন কিন্তু দেখেই বুঝতে পারছি আমি তিনটা আমি কি করেছি, আমি সিএসএস এর মধ্যে প্রপার্টিজ অ্যাপ্লাই করেছি। ওকে, আচ্ছা, এখানে একটু আসি। হুম, এটা কি চেঞ্জ হলো 32 পিক্সেল? চেঞ্জ কিন্তু হয়নি। আপনার মনে হতে পারে না যে ভাই তাহলে কি আমার এই প্রপার্টি কি অ্যাপ্লাই হলো না? দেখি এবার আরেকটু বড় করি, সেভ করি, অনেক বড় হয়ে গেল না? এখানে একটু এখানে একটা মজার জিনিস দেখি, হ্যাঁ, ডিফল্ট H1 ফন্ট সাইজ। আচ্ছা, এখানে আমি পিক্সেলে দিই,
আমরা এটা একটু পরে শিখবো, হ্যাঁ? দেখেন, ডিফল্ট H1 ফন্ট সাইজ কিন্তু 32 পিক্সেল, এবং আমি এখানে 32 পিক্সেল যখন ইউজ করেছিলাম এই কারণে কিন্তু ফন্ট সাইজটা চেঞ্জ হয়নি। এটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি ইচ্ছা করে এখানে ইউজ করেছি, সো দ্যাট এখানে আপনারা এখন কি দেখছেন, 32 পিক্সেল ইউজ করার পরে দেখলেন কি ফন্ট সাইজ চেঞ্জ হচ্ছে না, একই থাকছে। তখন মনে হতেই পারে যে আচ্ছা কাহিনী কি, আমি তো 32 পিক্সেল ইউজ করলাম, তাহলে চেঞ্জ কেন হলো না ফন্ট সাইজ। এখন যখন আমি 46 ইউজ করেছি তখন দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে, তাই না? তার মানে হচ্ছে যে হ্যাঁ, ফন্ট সাইজ চেঞ্জ হচ্ছে, কিন্তু বাই ডিফল্ট ও কি হচ্ছে, H1 এর জন্য সে 32 পিক্সেল হচ্ছে পাচ্ছে, এবং H2 এর জন্য কত, 24 পিক্সেল, H3 এর জন্য 18.7, এবং এইভাবে করে এরকম বাই ডিফল্ট হচ্ছে যে আছে H6 পর্যন্ত একটা সাইজ ডিফাইন করা আছে। একইভাবে প্যারাগ্রাফ ট্র্যাকের জন্যও আছে। সো আমরা যখন এখানে এই ইনলাইন স্টাইলটা দিচ্ছি, তখন আমরা কি করছি, সরাসরি আমরা H1 ট্যাগের ভিতরে হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে এখানে স্টাইল অ্যাপ্লাই করছি। এখন আমরা ইনলাইন স্টাইল ইউজ করব না, মানে করবই না। আমরা ইনলাইন স্টাইল খুব বেশি প্রয়োজন না পড়লে আমরা ইউজ করব না। কেন ইউজ করব না? আপনার কাছে মনে হতে পারে যে আমি কেন ইনলাইন স্টাইল ইউজ করছি না, আমার তো এখানে ইজিলি আমি এখানে করতে পারছি, তা আমি কেন ইউজ করছি না? ওকে, দেখি একজন একটা কারণ লেখেন, কমেন্টে লিখেন যে কেন আমরা ইনলাইন স্টাইল ইউজ করব না। বলেন তো আমরা কেন ইনলাইন স্টাইল ইউজ করব না? দেখি দেখি দেখি। হুম 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 হুম। ওকে ওকে, সুন্দর সুন্দর। দেখেন, অনেকে অনেক কারণ লিখছে, অনেকে অনেক কিছু লিখছে। গ্রেট গ্রেট। হ্যাঁ, আমরা কয়েকটা কারণে করব না। প্রথম কারণটা আসি, এই জিনিসগুলো কিন্তু বোঝা লাগে, এবং এই জিনিসগুলো কিন্তু আপনাকে একজন ভালো ডেভেলপার হতে হেল্প করে। সো একটা জিনিস করতে পারা এক জিনিস, আর একটা জিনিস ভালোভাবে করতে পারা ডিফারেন্ট জিনিস। এবং আমরা কিন্তু এই কোর্সে শুধুমাত্র শেখার জন্য শিখবো না, আমরা কিন্তু দিন শেষে যখন আপনারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবেন এবং আপনি যখন মেসি কোড করবেন, তখন মানে দোষ হবে কার? তাহসিন শাহরিয়ার স্বাধীনতা ক্যাম্পে সিটি কোড করা শিখাইছে। এটা তো আমি চাই না। আমি তো চাই না যে আমার নাম খারাপ হোক। যে আপনারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবেন, আপনি বলবেন যে আপনি স্বাধীনতা ক্যাম্প থেকে শিখে আসছেন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। কিন্তু আপনি যখন উল্টাপাল্টা কোড করতেছেন, তখন সবাই ব্লেম করবে কাকে? আমাকে ব্লেম করবে। সো রেপুটেশন 0। সো এই কারণে আমি শুধুমাত্র আপনাদের কাজ করা শিখাবো না, কিভাবে একটা কাজ বেটার ওয়েতে করতে হয় সেটাও আমরা এখান থেকে শিখে নিব। যেন পরবর্তীতে আমরা যখন রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে কাজ করব, কোনো টিমের মধ্যে কাজ করব, আমরা যেন উল্টোপাল্টা কাজ না করে আসি। যেটার কারণে নিজেরও নাম খারাপ হবে, স্বাধীনতা ক্যাম্পেরও নাম খারাপ হবে। সো এটা অলওয়েজ মাথায় রাখবেন যে আপনারা যারা এখানে আছেন, ক্লাস করছেন, মানে শিখছেন, প্র্যাকটিস করছেন, আপনারা কিন্তু সবাই স্বাধীনতা ক্যাম্পকে রিপ্রেজেন্ট করেন। এবং আপনাদের সোশ্যাল অ্যাক্টিভিটি, আপনাদের চালচলন, কথাবার্তা সব কিন্তু এই স্বাধীনতা ক্যাম্পকে যেন রিপ্রেজেন্ট করে, সেটা মাথায় রাখবেন আগে। ওকে? সো আমরা একটু আসি। কেন আমরা ইনলাইন স্টাইল লিখবো না? হ্যাঁ? ওয়াই নট ইনলাইন সিএসএস? কেন? ওয়াই? কেন জানতে হবে? প্রথমত, শুরুর দিকে শেখার জন্য ইনলাইন শেখাই যায়। কিন্তু আপনি যখন পরবর্তীতে কাজ করবেন, কোড করবেন, তখন কিন্তু আপনারা আর এরকম ছোট ছোট স্ট্রাকচারে করবেন না। দেখবেন যে ১,০০০, ২,০০০, ৫,০০০ লাইন কোড ছাড়াই গেছে। ঠিক আছে? এমনও হবে যে ৫,০০০ লাইন কোড ছাড়াই গেছে। তখন যখন আপনি ইনলাইন স্টাইল ইউজ করবেন এবং আপনি একটা স্টাইল চেঞ্জ করতে চাচ্ছেন, আপনার নিজেরই মাথা নষ্ট হয়ে যাবে যে, হায় হায়, আমি এই ব্লকটা চেঞ্জ করবো কেমনে? এখন ধরেন আপনার এই কোডের মধ্যে ১০টা H1 ট্যাগ আছে। আপনি প্রতিটাকে কি করেছেন? ইনলাইন স্টাইল দিয়ে তার স্টাইলটা এপ্লাই করেছেন। আপনি এখন চাচ্ছেন H1 টেক্সটের কালার চেঞ্জ করতে। আপনাকে কি করতে হবে? ১০ বার চেঞ্জ করতে হচ্ছে। ১০ বার কিন্তু ১০টা H1 ট্যাগের মধ্যে যে আমার কি করতে হবে? ইনলাইন সিএসএস টাকে চেঞ্জ করতে হচ্ছে। এটা একটা হ্যাসেল না? এখন H1 এর কথা বাদ দিলাম। ধরেন হচ্ছে যে আপনার কিছু ডিভ আছে। এই যে রকমারির যে কথা যদি আসি, রকমারিতে আসি। রকমারিতে
এই যে এই বক্সটা, হ্যাঁ, এই বক্সটা যে দেখছেন, এটার একটা সেম স্টাইলিং না? এবং এই স্টাইলিংটা তো সব জায়গায় অ্যাপ্লাই হয়েছে, সব জায়গায় অ্যাপ্লাই হয়েছে একই রকম, তাই না? একই রকম। এবং ধরলাম এই পেজের মধ্যে এরকম শখানেক এরকম বক্স আছে বা কন্টেইনার আছে। এখন আপনি প্রতিটা যদি ইনলাইন স্টাইল দিয়ে করতে যান, তাহলে কি হবে? আপনি হয়তো একটা স্টাইলিংটা চেঞ্জ করবেন, বলবেন যে না আমার টেক্সটটা আর একটু বড় হবে, আমার এই বইয়ের নামটা এত ছোট থাকবে না, বা এটা কি হচ্ছে ফন্টটা চেঞ্জ হবে, কালারটা চেঞ্জ হবে, প্রতিটাকে ধরে ধরে করতে হবে। সো আমরা তো এটা করব না। আমরা কি চাই? আমরা চাই আমরা এমন ভাবে সিএসএস করব যেন পরবর্তীতে আমাদের ম্যানেজ করা খুব ইজি হয়ে যায়। সো যখনই কোড করবেন, কোড ম্যানেজ যাতে পরবর্তীতে করা ইজি হয়, এটাকে মেইনটেইন করা ইজি হয়, এটা মাথায় রাখতে হবে। তো আমি যদি আসি কি করব যে ম্যানেজেবল, ম্যানেজেবল বানান কি ঠিক হয়েছে? ম্যানেজেবল এখানে কি ই হবে? আচ্ছা ধরে নেন কিছু একটা হবে, বানান নিয়ে এখানে উপকার করতেছি না। ম্যানেজেবল কোড করার জন্য এখানে মানে এ হবে নাকি? আর হোসেন বানানই ভুলে যাচ্ছি, কি অবস্থা, কি দিনকাল আসলো, আমি নাকি আবার আইএলটিএস দিব, মানে একদম গোল্লা পাবো পুরা। আর যাই হোক, so ধরেন হচ্ছে যে মেইনটেনেবল বলি, হ্যাঁ, মেইনটেনেবল কোড, ওকে, কোড যেন পরবর্তীতে মেইনটেইন করাটা ইজি হয়ে যায়। এরপর কেন করব না? লাইফে, নিজের লাইফ থেকে হচ্ছে হ্যাসেল কমানোর জন্য কি করছি, লাইফ হ্যাসেল কমানোর জন্য, যেন পরবর্তীতে আমার বস যদি বলে যে না এই ডিজাইনটা পছন্দ হয়নি বা এখানের ফন্ট সাইজ বড় করো ছোট করো, আমার যেন চুল ছিঁড়তে না হয় যে ভাই আমার তখন খুঁজে খুঁজে বের করতে হচ্ছে কোথায় কোথায় আমি বক্স করছি। সো এটা কখনো করব না। থার্ড যেটা কারণে করব না, সেটা হচ্ছে আমি চাই কি, আমি চাই আমার কোড গুলো যেন আমি ইজিলি হচ্ছে কি করতে পারছি, আহ এটা আসলে অবশ্যই এটার মধ্যে পড়ে যায়, মেনটেনের মধ্যে পড়ে যায়, যে আমি কি চাচ্ছি, আমি যখন একটা H1 কে চেঞ্জ করছি আমি যেন সবগুলোকে একবারে করে ফেলতে পারি, আমার জন্য ধরে ধরে করতে না হয়। আমি যখন একটা সিমিলার ভিভের স্টাইল চেঞ্জ করছি আমি যেন সবগুলো করে ফেলতে পারি, আমার জন্য কি করতে না হয়, ধরে ধরে চেঞ্জ করতে না হয়। সো ওই জিনিসটাও কিন্তু এখানে চলে আসছে। সো এইটাকে আমি বলতে পারি কোড রিপিটেশন কমানোর জন্য, হ্যাঁ, রিপিটেশন, রিডিউসিং কোড রিপিটেশন। সো আমার কোড রিপিটেশন কমানোর জন্য। সো আমরা এই যে দেখলাম না ইনলাইন, এখন যদি বলি যে আচ্ছা সেম ইনলাইনটা আমরা রাখবো না, এটা আমি জাস্ট কাট করে দিই এবং এটা বাদ দিয়ে দিই, আমি ইনলাইন করব না, ওকে, আমি যখন সেভ করলাম আসার পর দেখবো কিন্তু কিছু নাই, আবার আগের অবস্থায় চলে আসছে, ওর ডিফল্ট স্টেটে কিন্তু চলে আসছে। এখন আমরা বলতে পারি আচ্ছা ঠিক আছে, হোয়াট ইফ আমি ইনলাইন না করে ইন্টারনাল সিএসএস ইউজ করছি। ইন্টারনাল সিএসএসটা কি? আমি প্রতিটা এলিমেন্টের মধ্যে ইউজ করছি না সিএসএস, আমি কি করছি, হেডের মধ্যে স্টাইল ট্যাগে আমি কি করতে পারি, আচ্ছা না, দেখেন আমার ডিফল্ট ইয়ের জন্য স্টাইলটাকে কি এমনি করতো, আমি নিজেই ভুলে গেছি এগুলো ইউজ না করতে করতে। না ফার্স্টে ঠিক ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, তো এখন কি বলছি, আমি বলছি যে আমি এখানে কি করতে পারি, আমি হচ্ছে ইন্টারনাল সিএসএস ইউজ করতে পারি। কোথায় করছি আমি? হেডের ভিতরে হচ্ছে স্টাইল ট্যাগের মধ্যে আমি করছি। এখন আমি যদি এই ইলেমেন্টটাকে, এই আগের যে স্টাইল গুলো ছিল সেটা যদি অ্যাপ্লাই করতে, তাহলে কি করব? এখন তো আমার এই ইলেমেন্টটাকে হচ্ছে সিলেক্ট করতে হবে, তাই না? আমি কাকে স্টাইল অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো আমি যদি না জানি আমি কাকে অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমি তো এখন জাস্ট খালি এখানে লিখে দিতে পারবো না স্টাইল। কারণ স্টাইলটা যদি আমি লিখে দেই কাকে অ্যাপ্লাই করব? এটা কি গ্লোবালি অ্যাপ্লাই হবে? এটা কি স্পেসিফিক কোনো মানে এইচটিএমএল ট্যাগের জন্য অ্যাপ্লাই হবে? এটা কি কোনো মানে স্পেসিফিক কোনো ক্লাসের জন্য হচ্ছে, কোনো আইডির জন্য হচ্ছে, কার জন্য হচ্ছে? So আমাকে কি করতে হবে? সিলেক্টর ইউজ করতে হবে। সিলেক্টরটা কি? আমরা যখন এইচটিএমএল এর যে ট্যাগ গুলো ইউজ করছি, ওই ট্যাগ গুলোকে সিলেক্ট করে করে বা ধরে ধরে বলতে পারি
যে এই যে যারা যতজন H1 আছে সবাই হচ্ছে এই স্টাইলটা ফলো করবা, যতজন H1 আছে কি বলতেছি সবাই সেম স্টাইল ফলো করবে। কি বললাম? সিলেক্টর। আমি যদি বলি এখন কাকে আমি স্টাইল অ্যাপ্লাই করব, H1 কে, H1 কে দিলাম। তারপর কি করছি আমরা, কার্লি ব্র্যাকেট ইউজ করছি এবং আগের এই স্টাইলটা হচ্ছে পেস্ট করে দিচ্ছি। এবার সেভ করি এটা, সেভ করার পর কোডে আসি, দেখেন সুন্দর মতো হচ্ছে স্টাইল পেয়ে গেছে না? ভেরি নাইস। আপনি যদি বলেন আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি কি করলাম, H1 সিলেক্টর ইউজ করলাম এবং এর মধ্যে হচ্ছে প্রপার্টি গুলো ইউজ করলাম, কি কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ। তাহলে আমি যদি এখন আরেকটা H1 নিয়ে আসি, ধরেন মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, ওকে, আরেকটা H1 নিয়ে আসছি। একটা H1 এখানে ছিল অলরেডি, আরেকটা H1 নিয়ে আসছি। এখন কি হবে একটু বলেন তো, এই H1এও কি সেম স্টাইল অ্যাপ্লাই হবে? আচ্ছা কোডে গেলে মানে ব্রাউজারে গেলে তো আমি অ্যান্সার দিয়েই দিতে পারলাম। দেখি আপনারা গেস করেন। ওকে ওকে ওকে, গেস করতেছে। হ্যাঁ, এক দুজন মনে হয় লিখছে। আচ্ছা আসি এখন এখানে, দেখেন আবার এটা কিন্তু সেম স্টাইল অ্যাপ্লাই হয়ে গেছে। দেখি এবার কয়জন গেস করছেন। সেম হবে, ওকে গ্রেট গ্রেট। যাক আপনারা তো বুঝতে পারতেছেন, আপনারা তো অনেক শিখে গেছেন। যাক খুব ভালো। দেখেন আমি কি সুন্দর বলতেছি এবং আপনারা সবাই পারফেক্ট গেস করতে পারতেছেন। সো কি বললাম এখানে, আমি যখন সিলেক্টর ইউজ করি H1, সো আমার HTML এ যত H1 ট্যাগ আছে সবগুলো কিন্তু কি করছে, সেম স্টাইলটা ফলো করছে। সো এখন যদি আমার 10টা H1 ট্যাগ থাকে, সো 10টাই কিন্তু হচ্ছে সেম স্টাইলটা ফলো করবে। সো এখানে একটা ব্যাপার আছে, আমরা যখন কোনো সাইট হচ্ছে স্টাইল করি বা এখানে সিএসএস অ্যাপ্লাই করি, আমরা কি চাই, আমরা চাই হচ্ছে সিমিলারিটিস বজায় রাখতে। যেন আমার এই টাইটেল, এই যে দেখেন এখানে কি বলছে, ইসলামী বইয়ে 70% পর্যন্ত ছাড়, ভাষা ও অভিধানে 70% পর্যন্ত ছাড়, উপন্যাস বইয়ে 70% পর্যন্ত ছাড়। দেখেন তিনটা কন্টেনারের কিন্তু তিন ধরনের টাইটেল, তিনটা টাইটেলের কি হচ্ছে, স্টাইল সেম, ডিজাইন সেম, একই পজিশনে আছে। তো আমরা কি চাই, আমরা চাই হচ্ছে স্টাইলের একটা সিমিলারিটিস রাখতে, যেন আমার সাইটটা কি হয়, দেখতে গুড লুকিং হয়। আমি যদি এক একটা এলিমেন্টের বা এক একটা H1 ট্যাগের বা এক একটা মানে আমার যে কি বলা যায় যে হেডিং বা টাইটেল, এটার যদি আমি এক এক রকম স্টাইল করি তাহলে কিন্তু কি হচ্ছে না, সিমিলারিটিস থাকছে না। এখানে হয়তো আমি বামে রাখছি, আমি এখানে ডানে রাখছি, এখানে লাস্টে রাখছি, তাহলে কি হচ্ছে না, সেম স্টাইল ফলো করছে না। তখন কিন্তু আমার সাইট দেখতে সুন্দর হবে না। সাইটের মধ্যে মানে ইউজার যখন আসবে, ইউজার কনফিউজড হয়ে যাবে যে কাহিনী কি। একবার দেখলাম টাইটেল এই সাইডে, আরেকবার দেখছি মাঝখানে, আরেকবার দেখছি ডান দিকে, আবার পরে দেখি মাঝখানে, আবার বাম দিকে, মানে জিগজ্যাগ স্টাইলের সিমিলারিটিস নাই। সো এই কারণে আমরা হচ্ছে যখন সিলেক্টর ট্যাগ ইউজ করি, আমরা এইভাবে ইউজ করি যেন আমার HTML এর সবগুলো ট্যাগ একই ধরনের স্টাইল পেয়ে যাচ্ছে। ওকে, এখন আমি যদি আরেক মানে এখানে আরো কিছু প্রপার্টি এক্সপ্লোর করি, আমি চাচ্ছি আমার এই টেক্সটটা কোথায় আছে, এখন বাম দিকে আছে না, আমি চাচ্ছি এটাকে মাঝখানে রাখ, বাম দিকে না মাঝখানে থাকবে। আমি যদি এখন এখানে বলি টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে, সেভ করলাম। সেভ করার পর দেখেন মাঝখানে চলে আসছে। সো টেক্সট অ্যালাইন দিয়ে আমি কি বুঝাচ্ছি, টেক্সটের যে অ্যালাইনমেন্টটা আছে এটা কি বামে থাকবে, এটা কি সেন্টারে থাকবে নাকি ডানে থাকবে? সো আমার বাই ডিফল্ট কি আছে, বাই ডিফল্ট কিন্তু হচ্ছে লেফট মানে বামে আছে। এখন আমি যখন সেন্টার দিয়েছি তখন কিন্তু বাই ডিফল্ট হচ্ছে যে ওর বিহেভিয়ারটা ছিল সেটা ওভাররাইড হয়ে এখন কি হয়েছে, সেন্টারে চলে আসছে। সো আমি কি করছি, আমি আমি বলছি হচ্ছে ও এখন সেন্টারে থাকছে, তাই না, সেন্টারে আছে। আবার আমি যদি চাই যে না সেন্টারে না, ও হচ্ছে কোথায় থাকবে, ডান দিকে থাকবে, আমি সেটাও কিন্তু করতে পারি। সেভ করলাম, সব কিন্তু এখন ডান দিকে চলে গেছে, খুব সুন্দর। আচ্ছা, এই জিনিসটা আপনাদের লাস্ট দুটো ক্লাসে বলা হয়েছে, বলেন তো আমার H1টা কেন হচ্ছে, আমি যখন বর্ডার কালার বা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি এই পুরোটা কেন পেয়ে যাচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এটার কারণটা কি? আমার এলিমেন্টটা তো শুধুমাত্র এইটুকু জায়গা জুড়ে আছে, আমি কেন পুরোটা পাচ্ছি, এটার রিজনটা কি? এক্স্যাক্টলি ব্লক এলিমেন্ট।
ব্লক এলিমেন্ট কি? ব্লক এলিমেন্ট পুরোটা জায়গা জুড়ে থাকে। আর ইনলাইন এলিমেন্ট কি হয়? পাশাপাশি হয়। ইনলাইন এলিমেন্ট খুব ভালো। যতটুকু আমার জায়গা লাগবে ঠিক ততটুকুই আমি নিবো। আমি যদি এরপর কি হয়? আমি যদি বলি যে না আমি হচ্ছে পুরোটা নিতে চাই, তখন কি? ব্লক। আবার মজার কাহিনী কি জানেন? সিএসএস দিয়ে কিন্তু আমাদের এই বিহেভিয়ারটাও চেঞ্জ করতে পারি। মনে করেন একটা ইনলাইন এলিমেন্ট কিন্তু আমি চাচ্ছি ওর বিহেভ করবে ব্লক এলিমেন্টের মতো। আবার একটা ব্লক এলিমেন্ট আমি কিন্তু চাচ্ছি হ্যাঁ, বিহেভ করবে ইনলাইন এলিমেন্টের মতো। সো আমি কিন্তু সিএসএস দিয়ে সেটাও করতে পারছি। সিএসএস জিনিসটা এতটাই পাওয়ারফুল। সিএসএস কাইন্ড অফ যদি আপনি চিন্তা করেন যে এইচটিএমএল কে আমি বসে নিয়ে আসছি। সো এইচটিএমএল বাই ডিফল্ট ওর মতো করেও বিহেভ করতেছে। সিএসএস দিয়ে আমি ওকে নিজের মানে কি বলা যায় যে বসে নিয়ে আসছি যে আমি চাচ্ছি আমি যেভাবে চাই ও ঠিক সেভাবেই বিহেভ করে। আমি যদি বলি তুমি ডানে যাও ও ডানে যাবে, যদি বলি বামে যাও বামে যাবে, খুব সুন্দর। তারপর যদি বলি যে না তুমি এখন থেকে ইনলাইন এলিমেন্ট, ও কিন্তু ইনলাইন হয়ে যাচ্ছে। যদি বলি যে না তুমি ব্লক এলিমেন্ট, ও কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। তো এখন এই যে এই সিএসএস এর যে এই বিহেভিয়ারটা, এটা আসলে কেন আমরা করছি? আমাদের ওয়েবসাইটের স্টাইলিং এর জন্য, আমাদের কন্টেন্ট গুলো ফরম্যাট করার জন্য। ওয়েবসাইটটা আসলে কি? ওয়েবসাইটটা কিন্তু বলতে গেলে আমি যদি বলি, এই যে বিভিন্ন ধরনের কনটেন্টের একটা সমষ্টি, তাই না? আমরা ওয়েবসাইটে কেন আসি? কনটেন্ট কনজিউম করতেই তো আসি। আমরা হয়তো নিউজ পড়তে আসছি, আমরা হয়তো কোনো প্রোডাক্ট কিনতে আসছি, আমরা হয়তো কোনো মানে ব্লগ রিড করতে আসছি বা ভিডিও দেখতে আসছি, গান শুনতে আসছি। আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট পারপাস আছে। এবং এই পারপাস গুলোর জন্য ওয়েবসাইট। এবং আবার দেখবেন পারপাস অনুযায়ী কিন্তু আমার ওয়েবসাইটের স্ট্রাকচারও চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু আমরা একদম প্রথম বা সেকেন্ড, হ্যাঁ প্রথম ক্লাসে বা সেকেন্ড ক্লাসে, হ্যাঁ সেকেন্ড ক্লাসে আমরা দেখেছিলাম যে আমার ওয়েবসাইটে আসলে কি কি এলিমেন্ট থাকছে এবং আমাদের কি হচ্ছে ধরন অনুযায়ী ওয়েবসাইটের চেঞ্জ হচ্ছে। এখন আমি একটু এখানে আবার আসি, হ্যাঁ? এই যে আমি এই যে এটা করলাম ইন্টারনাল সিএসএস। এখন ইন্টারনাল সিএসএস এর সমস্যাটা কি? এটারও কিন্তু সমস্যা আছে। কেউ কি বলতে পারবেন এটা সমস্যাটা কি? স্ক্রিন দেখা যাবে না কেন? অবশ্যই স্ক্রিন দেখা যাবে। সবার কি এই সমস্যা হচ্ছে? ওকে, ওকে গ্রেট। হ্যাঁ, আপনি তাহলে একটু রিলোড দিতে পারেন। আপনার হয়তোবা নেট ইস্যু হচ্ছে। কারণ আমার এখান থেকে স্ক্রিন শেয়ার অন করা আছে। হুম, সেটাই। আচ্ছা হ্যাঁ, আমি যেটা বলছি যে আমি কেন ইন্টারনাল সিএসএস ইউজ করছি না? আমি তো একটু আগে বললাম যে আমি ইনলাইন কেন করছি না? এবার বলেন কেন আমি ইন্টারনাল করছি না? হুম, 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 সেপারেশন অফ কনসার্ন এটা একটা ফ্যাক্ট। ওকে। কোড বড় হয়ে যাবে। হুম, এটা ঠিক। হ্যাঁ, দেখতে সুন্দর না। হ্যাঁ, এটা ঠিক। যে হিউজ কারণ আমাদের যে সিএসএস গুলো যে এত অল্প থাকবে এরকম না। সিএসএস ও কিন্তু অনেক সময় হাজার, হাজার লাইন মানে ছাড়িয়ে যায়। এবং পরবর্তীতে যে সিএসএস টা ম্যানেজ করাও কিন্তু অনেক কঠিন হয়ে যায়। হ্যাঁ? সো একই জায়গার মধ্যে যদি সবকিছু রাখি, এখানে একটা হচ্ছে যে থিওরি আছে। এগুলোকে বলে হচ্ছে ডিজাইন প্যাটার্ন। সো ডিজাইন প্যাটার্ন আমরা শিখবো, আমরা অনেক পরে যে শিখবো, ওগুলো আমরা এখনই শিখবো না। বাট যেটা হচ্ছে যে আমার যেই জিনিসটা যেই কাজে লাগছে আমি সেটাকে সেটার জন্য ইউজ করছি। আমি যদি এটাকে সেপারেট করে রাখতে পারি, তো আমি কি করতে চাই? আমি সেপারেট করে ফেলতে চাই। আমি চাই না একবারে সবকিছুকে এক জায়গার মধ্যে করে রাখতে। এটা একটা জিনিস। সেকেন্ড জিনিসটা কি দেখেন, আমরা পড়েছিলাম না যে ব্রাউজার এবং সার্ভারের মধ্যে যে রিকোয়েস্ট রেসপন্স এর যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কি হচ্ছে? আমি যখন সার্ভারে রিকোয়েস্ট করি তখন কি হয়? আমার এইচটিএমএল ফাইল আসে, আমার সিএসএস ফাইল আসে, আমার জাভাস্ক্রিপ্ট ফাইল আসে, আমার বিভিন্ন মিডিয়া ফাইল এগুলো সব আ আমার ব্রাউজারে আসে এবং তারপর কি করে? ব্রাউজার এগুলোকে রেন্ডার করে না? এখন এই রেন্ডারিং এর সময়টা আসলে কি হয়? ব্রাউজার ফার্স্ট এ কি রেন্ডার করে? কেউ কি বলতে পারবেন? একটু গেস করে বলেন। ব্রাউজার সবার ফার্স্ট এ কি রেন্ডার করে? ওকে, ওকে, ওকে। গ্রেট, গ্রেট, গ্রেট। হ্যাঁ, ব্রাউজার কিন্তু সবার ফার্স্ট এ আমার এইচটিএমএল ফাইলটা কিন্তু দেখে। ব্রাউজার কিন্তু সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলোতে ফোকাস দেয় না। ব্রাউজার উপর থেকে আসতে থাকে। আচ্ছা হেডের মধ্যে এগুলো আছে। এবার দেখবো ওর সাথে কে লিঙ্ক করা আছে। ওর সাথে যে লিঙ্ক করা আছে তাকে আমি রেন্ডার করছি।
আচ্ছা, এখন হেডে যে লিঙ্ক করা থাকবে সে হচ্ছে রেন্ডার হয়ে হয়ে তারপর আসবে, মানে আমার কি হচ্ছে রেন্ডারিং প্রসেসটা কিন্তু টপ টু বটমে যাচ্ছে, ঠিক আছে, টপ টু বটমে। এখন আমি যদি ব্রাউজারের হেডের মধ্যে যদি বিশাল বড় একটা স্টাইল শিট রেখে দেই, যেখানে আমার সবগুলো হয়তো কাজে লাগছেও না, তাহলে কি হচ্ছে আমার এখানে লোডিং টাইমটা বেশি লেগে যাচ্ছে। লোডিং টাইমের ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে আমি যদি মানে 1 সেকেন্ডও যদি অপটিমাইজ করতে পারি, আমার 1 সেকেন্ড অপটিমাইজ করা উচিত। অনেকে তো মানে কি বলবো যে ন্যানো সেকেন্ড পর্যন্ত অপটিমাইজ করতে চায়, মানে চিন্তা করেন যে মানে ন্যানো সেকেন্ড, এটা আমরা আমরা ইমাজিন করতে পারি না যে ন্যানো সেকেন্ড অপটিমাইজেশন মানে কি হচ্ছে। এখন ইউজাররা কি করে, ইউজারের মাইন্ডসেট কাজ করে কি হবে, ইউজার যখন আপনার ওয়েবসাইটে আসে, ইউজার চায় না খুব তাড়াতাড়ি লোড হোক ওয়েবসাইটটা। ইভেন যদি আপনি যদি আপনার কথাই চিন্তা করেন, আপনি যখন কোনো ওয়েবসাইটে যান, আপনি কি চান, আপনি চান না একদম দ্রুত ফাস্ট লোডিং হয়ে যায়, মানে একটু দেরি না। মানে আপনার নেট ভালো না খারাপ সেটা পরের হিসাব, আপনি চাচ্ছেন কি যে আপনার ওয়েবসাইটে আসলে এবং সাইটটা লোড হয়ে গেছে, মানে একদম ঝাপাঝাপ, কোনো কথা নাই, লোড হয়ে গেছে। এবং এটার কারণে কিন্তু এক ধরনের টেকনোলজি, এত ফ্রেমওয়ার্ক, এত ডিজাইন প্যাটার্ন, এত কিছু চলে আসছে। মেন উদ্দেশ্যটা কি, ইউজার যেন খুব দ্রুত একটা সাইট কি করতে পারে, লোড করতে পারে। ইউজার যদি লোড করতে না পারে, কি বলেছিলাম আমরা, ইউজারের কিন্তু ফোকাস স্প্যানটা অনেক কম, হয়তো 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড। এরপরও যদি লোড না হয় তাহলে কিন্তু ইউজারের সাইটটা আর থাকে না, ক্লোজ করে দেয়। কারণ এখন আসলে ভাই ওই যুগ নাই, 2005-10-এর সময় পার হয়ে গেছে অলরেডি, যেখানে সাইট হচ্ছে যে লোডিং হইতেই আছে, হইতেই আছে, হইতেই আছে, আমরাও তাকায় আছি স্ক্রিনের দিকে যাচ্ছে কখন লোড হবে। এখন কি অনেক বিকল্প অপশন আছে। সো আপনি যদি ইউজারকে বেস্ট সার্ভিসটা না দিতে পারেন, ইউজার কিন্তু এভেনচুয়ালি আপনার কম্পিটিটর যারা আছে তার কাছে চলে চলে যাচ্ছে। এবং একবার যদি ইউজার চলে যায় কম্পিটিটরের কাছে, তখন কিন্তু ওই ইউজারকে আবার নিয়ে আসাটা খুব টাফ। তখন আপনি ইউজারকে কি করতে পারছেন না, নিয়ে আসতে পারবেন না, কারণ ইউজার কিন্তু অলরেডি তার সার্ভিসটা কম্পিটিটর থেকে নিয়ে নিছে। সো আমরা আসলে ওয়েবসাইট যখন বানাই, আমাদেরকে এই জিনিসগুলো চিন্তায় রাখতে হবে যে আমি আসলে একটা সাইট কেন বানাচ্ছি, কার জন্য বানাচ্ছি, আমি সাইটে আসলে কি দেখতে চাচ্ছি, বা কি ইন্টারাকশনটা দিতে চাচ্ছি, বা ইউজারকে আমি কিভাবে আমার সাইটে ধরে রাখতে চাচ্ছি, ঠিক আছে। এই যে রকমারিতে ঢুকলে আমাকে একটা অফার দিচ্ছে, এটা আসলে কেন দিচ্ছে, যে আমি কার্টে অনেকগুলো বই অ্যাড করে রেখেছি, ও আমাকে লোভ দেখাচ্ছে যে ভাই তুমি কিনো কিনো, আমাকে ডিসকাউন্ট চলতেছে, এই চলতেছে, ওই চলতেছে। আমাকে তো মাঝে মাঝে রকমারি থেকে ফোনও দেয়, স্যার আপনার কার্টে অনেকগুলো বই অ্যাড করা ছিল, আপনি কিনতে চাচ্ছেন। আমি বললাম যে না, আমি পরে কিনবো। বলে স্যার আমাদের ডিসকাউন্ট চলছে, আপনি এখনই কিনতে পারেন। আমি বললাম যে না ঠিক আছে, হ্যাঁ ডিসকাউন্ট চলছে, খুব ভালো, বাট আমি পরে কিনবো। বলে, স্যার আজকে যদি আপনি কিনেন, আপনাকে আমি 5% এক্সট্রা কুপন কোড মানে দিতে পারি। সো দেখেন, আমাকে কন্টিনিউয়াসলি কনভিন্স করার চেষ্টা করছে যেন আমি ওদের থেকে কিনি। কারণ ওরা চায় না যে এই আমি অন্য ওদের যে আরো কম্পিটিটর মানে আছে মার্কেটে, আমি ওদের থেকে কিনে ফেলি। ওরা চায় যে আমি যেন ওদের থেকেই কিনে, আমি যেন ওদের এখানেই আটকে থাকি, স্টাক থাকি। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা এই জন্য কি করি, আমরা আমরা কিন্তু এই জন্য স্টাইল মানে সিএসএস টা কিন্তু আমরা ইন্টারনালি ইউজ করি না, বেশ কিছু কারণে। এর মধ্যে একটা হচ্ছে সাইটটাকে অপটিমাইজ করার জন্য, সেকেন্ড হচ্ছে আমরা চাই সিএসএস টা আলাদা ওয়েতে ম্যানেজ করার জন্য, যেন সিএসএস টাকে আমরা সেপারেটলি ম্যানেজ করতে পারি, যেন এখানে সবকিছু একসাথে এসে না পড়ে একদম জগাখিচুড়ি হয়ে যায়। সো আমার জন্য ম্যানেজ করাটাও ইজি হচ্ছে। আমার কি হচ্ছে, সাইটের আমি কি করতে পারছি, কিছু হচ্ছে যে লোড কমিয়ে আনতে পারছি, এবং পরবর্তীতে আমরা দেখবো যে কি করে সিএসএস ফাইলগুলোকে ভেঙে ফেলা যায়। যে আমার যেহেতু সব সিএসএস আমার এখনই প্রয়োজন পড়ছে না, আমরা কি করে যখন যেটার জন্য যতটুকু সিএসএস লাগছে সেভাবে করে আমরা লোড করতে পারি, এটা আমরা পরে যেয়ে দেখবো, এবং আরো অপটিমাইজেশন টেকনিক শিখবো এটা সামনে যে। ইভেন আমরা যখন ব্যাকএন্ড নিয়ে শিখবো, তখন ব্যাকএন্ড এর মধ্যে কিন্তু কিছু অসাধারণ টেকনিক আছে, So আমরা ওগুলো নিয়েও জানবো পরে। ওকে, সো কি বললাম আমরা, আমরা যেহেতু সিএসএস করব, আমরা একটা ফাইল ক্রিয়েট করে ফেলবো। কার ফাইল, সিএসএস এর জন্য ফাইল। এইচটিএমএল এর জন্য যেরকম ইনডেক্স ডট এইচটিএমএল আছে, ঠিক তেমনই কিন্তু সিএসএস এর জন্য কি থাকবে, স্টাইল ডট সিএসএস। কি করলাম, স্টাইল ডট সিএসএস, খুব সুন্দর। এখন আমি একটা কাজ করি, আমি আমার এটাকে কাট করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দিই, খুব ভালো কথা।
আপনি এখন খুবই উদগ্রীব যে ভাই আমি তো আমার এই স্টাইলটা কি করছি, সিএসএস ফাইলও খুলে ফেলছি, স্টাইলটা এখানে পেস্টও করে দিছি, সেভ করলাম, খুব এক্সাইটমেন্ট নিয়ে সাইটে আসছি, সাইটে আসি, আয় হ্যাঁ আমার সব স্টাইল গেল কই। বিগিনারদের এই প্রবলেমটা খুব হয়, অনেক বেশি, ইভেন আমার নিজেরও মাঝে মাঝে হয়, সিএসএস টিএসএস করে ফাটায় ফেলতেছি, কিন্তু কি করি না বলেন তো, এখানে কি মিস্টেক করছি আমরা? গ্রেট, বাহ আপনারা তো খুব ভালো মতো শিখছেন, মানে একদম পারফেক্টলি সব অ্যান্সার দিয়ে দিচ্ছেন, গ্রেট গ্রেট। হ্যাঁ, আমরা বিগিনাররা সবসময় এই ভুলটা করি, আমরা সিএসএস টা লিংক করি না এবং মাথার চুল ছিঁড়তে থাকি আমরা যে আরে আমার স্টাইল কেন কাজ করতেছে না, আমি তো সিএসএস লিখতেছি কিন্তু আমার স্টাইল কাজ করতেছে না, হায় হায় কি হলো। আরেকটা সমস্যা থাকে বিগিনারদের, আমরা ওয়েবসাইট পেয়ে ধাপা ধাপ কোড করতে থাকি, আমরা দেখিও না যে সিএসএস যেটা করতেছে এটা কি আসলেও ঠিকঠাক মতো কাজ করছে কিনা, আমি আগে কোড করে নিই তারপর বাকিটা আমি দেখবো। তো যখন আমি এটাকে লাইভ সার্ভারে অন করি বা যখন ফাইলটা ওপেন করি এইচটিএমএল, তখন দেখি হায় হায় কোনো সিএসএস তো পাচ্ছে না, কাহিনী কি? এই কারণেই পায় না, কারণ আমরা লিংক করতে ভুলে যাই বা প্রপারলি লিংক করি না। তো কি করতে হবে, আমি যখনই এক্সটার্নাল সিএসএস ইউজ করব, আমার এই এইচটিএমএল ফাইল কিন্তু জানে না যে আমি কি করছি এখানে, ওর ওর কিন্তু কোনো আইডিয়া নাই, ওকে বলে দিতে হবে, মানে কম্পিউটার হচ্ছে সব থেকে ডাম্ব, মানে আমরা বলি কম্পিউটার খুব ইন্টেলিজেন্স অনেক কিছু করতেছে, বাট কম্পিউটার হচ্ছে একদম ডাম্ব, মানে ও লিটারালি নিজে থেকে কিছুই করতে পারে না, ওকে প্রতিটা জিনিসের জন্য আপনার ইনস্ট্রাকশন দিতেই হবে যে আমি এটা করতে চাচ্ছি, এখান থেকে এটা নাও, ওখান থেকে ওইটা নাও, তারপর এই কাজটা করো। ওকে প্রপারলি সব ইনস্ট্রাকশন দিলে ও খুব স্মার্ট। বাট আপনি যদি ইনস্ট্রাকশন দিতে ভুল করেন তখন কিন্তু নিজে থেকে কিন্তু বুঝতে পারে না যে ওর কি করতে হবে। So আমার কি করা লাগবে, আমার এখানে লিংক করে দিতে হবে। So আমি যদি এখানে বলি লিংক করতে চাচ্ছি, কাকে লিংক করছি, আমার এই সিএসএস ফাইলকে লিংক করছি। সো আমি একটা রিলেশন অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ আরইএল দিয়ে বোঝাচ্ছি, রিলেশনটা কি হবে, স্টাইল শিট। কেন, কারণ সিএসএস দিচ্ছি, আমার স্টাইলটা আমি এখানে রাখছি, সো রিলেশনটা হচ্ছে স্টাইল শিট। আর এখানে আমার এইচডিএফ এ কি করব, আমার এই ফাইলের লিংকটা দিয়ে দিব, কি আমার লিংকটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। ওকে, সেভ করে দিলাম। সেভ করার পর যদি এখানে আসি, দেখি সুন্দর মতো স্টাইল পেয়ে গেছে, একদম পিকচার পারফেক্ট। সো এখন আর কোনো সমস্যা নাই, এখন আমাদের কি রেডি, আমাদের হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস রেডি। ওকে ফাইন। এখন আমরা কি করতে পারি, এখন আমরা কিন্তু সিএসএস এ হচ্ছে ডাইভ ইন করতে পারি, যে সিএসএস আসলে আমাদেরকে কি কি অফার করে, কি কি করা পসিবল, সেগুলো আমরা শিখবো, স্টেপ বাই স্টেপ শিখবো, প্রতিটা জিনিস শিখবো। আপনাদের এখানে প্রচুর প্রজেক্ট থাকবে, মানে আমি যদি বলি যে ক্লাস এবং কনসেপচুয়াল ক্লাস এবং প্রজেক্ট ক্লাস এটা সেটা থেকে শুরু করে, কি ওয়েবসাইট ভাই এমজি মিডিয়া, এটা কি ওয়েবসাইট, এমজি মিডিয়া ওয়েবসাইটটা আজকে এমজি মিডিয়া কি ওয়েবসাইট ভাই? আর যাই হোক, আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা কি করব, সিএসএস টা আমরা একদম মাস্টার হয়ে যাব, সিএসএস টা মাস্টার হতেই হবে, কারণ বেশিরভাগ আমরা স্ট্রাগল করে হচ্ছে সিএসএস দিয়ে। আমরা ফ্রেমওয়ার্ক শিখতে চাই, আমরা হচ্ছে বুটস্ট্র্যাপে ঝাঁপিয়ে পড়ি, আমরা টেলউইন্ড শিখতে চাই, আমরা এটা শিখি ওটা শিখি, আমরা সিএসএস শিখি না বা সিএসএস পারি না। এটা সব থেকে প্যাথেটিক ব্যাপার, মানে আপনি যদি দেখেন যে বেশিরভাগ ফ্রন্ট এন্ড ডেভেলপার সিএসএস নিয়ে সাফার করে, এবং ইন্টারভিউতে আসার পর একদম ফাউন্ডেশনাল কোশ্চেন, ওকে যদি বলি এক্সাম্পল দিই বক্স মডেল, আমরা সামনে শিখবো বক্স মডেল কি জিনিস, আমি যদি বক্স মডেল এক্সপ্লেন করতে বলি 10 জনের মধ্যে 3-4 জন ডেভেলপার ভুল করবেই। সে সারা জীবন বক্স মডেল ইউজ করে আসছে, কিন্তু ওকে যদি বক্স মডেল আমি বুঝাইতে দেই যে ভাই একটু বলো তো বক্স মডেলটা কি জিনিস, কেমনে কাজ করে, সে তখনই কেন জানি ইন্টারভিউতে এসে বক্স মডেল বুঝাইতে পারে না। তো আমি চাই না আপনাদের জন্য ওই সেম সিচুয়েশন হয়, আপনারা যেন ইন্টারভিউতে যে যদি বলে আপনাকে যে বক্স মডেলটা এক্সপ্লেইন করো, আপনি যেন খেই হারায় না ফেলেন যে আয় হায় বক্স মডেল আবার কি জিনিস, কেমনে কাজ করে। তো আমরা দেখবো এই জিনিসগুলো এবং আমরা খুব মনোযোগ দিয়ে শিখবো, যাতে করে আমরা এই ফাউন্ডেশনাল কনসেপ্ট গুলো ভালো মতো গ্যাদার করতে পারি। অ্যান্ড শেখার জন্য বেস্ট সাইট কোনটা বলেন তো, আমরা যদি শিখতে চাই? এক্স্যাক্টলি, ডাব্লিউ থ্রি স্কুল মনে করেন যে
কেউ মাইন্ড করেন না বা অন্যভাবে নিয়েন না, বাট ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট কাইন্ড অফ বাইবেল হিসেবে নিয়ে নেন, যে W3 স্কুল হচ্ছে আপনার বাইবেল। আপনি একদম এখানে স্টিক থাকবেন, প্রতিটা জিনিস W3 স্কুল থেকে দেখে দেখে শিখবেন। তাহলে যেটা হবে, আপনার যা কিছু শেখা প্রয়োজন শিখে নিচ্ছেন, এবং একবার যখন W3 স্কুল থেকে দেখে শিখবেন, ভাই আমি নিজেও কাজ করতে গেলে এখনো অব্দি W3 স্কুলে যাই। কারণ আমি তো মানুষ, আমার পক্ষে তো পৃথিবীর সবকিছু মনে রাখা সম্ভব না। আমি জানি এটা এইভাবে করতে হয় বা এরকম করে কাজ করলে এটা হয়, কিন্তু কি দরকার ব্রেনের মধ্যে একটা লোড নেওয়ার? ব্রেন তো অলরেডি অনেক বেশি লোড নিয়ে ফেলছে। আমি W3 স্কুলে যাই, আমার এই জিনিসটা কাজ করছে না, আমি W3 স্কুলে যাই, দেখি আচ্ছা এই জিনিসটা কেমনে কাজ করে। এবং সামনে আমরা আরো এরকম রিসোর্স দেখবো, ডকুমেন্টেশন দেখবো। অ্যাজ এ ডেভেলপার আপনি যখন ডকুমেন্টেশন ধরে ধরে শিখবেন, ডকুমেন্টেশনটাকে নিজের বেস্ট ফ্রেন্ড বানায় ফেলবেন। এরপর যত ভার্সন চেঞ্জই আসুক, যত আপডেট আসুক, আপনার কি করতে হবে না, ভয় পাওয়া লাগবে না। কারণ আপনি জানেন যে ডকুমেন্টেশনে গেলে আপডেটটা জানতে পারবেন, ডকুমেন্টেশনে গেলে চেঞ্জেস গুলো আপনি ইজিলি বুঝতে পারবেন। সো ডকুমেন্টেশন হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড। একজন ডেভেলপার তার লাইফে সারা জীবনে ডকুমেন্টেশনই কাজে লাগবে। মাঝে মাঝে আপনার মনে হয় না যে এই যে ইউডেমিতে যে অনেক টপ ইনস্ট্রাক্টর আছে, লাইক মনে করেন যে ব্র্যাড ট্রাভার্সি বা এরকম মনে করেন যে কোর্স স্টিল, এরা আসলে টিউটোরিয়াল থেকে মানে বানায় থেকে, তাই না? অনেক সময় মনে হয় না যে কাহিনী কি নেক্সট জেএস 15 আসলো আর দুদিন পর অমুক ব্যক্তি টিউটোরিয়াল নিয়ে আসলো, কেমনে কি ও টিউটোরিয়াল কেমনে বানাইলো? ওকে কি ভাই নেক্সট জেএস এর ডেভেলপার আইসে শিখাই দেয়া গেছে? ওকে কি বলছে যে ভাই দেখো তোমাকে আমি চুপি চুপি সিক্রেট রেসিপি দিয়া দিই, এমনে 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 কাজ করে, এইগুলা জানলেই কিন্তু তুমি নেক্সট ডে শিখে যাবা, বা এইগুলো জানলে তুমি রিয়াক্ট শিখে যাবা? ওকে তো পার্সোনালি কেউ শিখায় দেয় না, ও তাহলে কেমনে শিখে? ও ডকুমেন্টেশন পড়ে। কারণ যারা নেক্সট জেএস কোড বেস বা সোর্স কোড মেনটেন করছে, যারা হচ্ছে রিয়াক্টের সোর্স কোড মেনটেন করছে, ভার্সন আপডেট গুলো আছে, ওরা আপডেটটা কোথায় দেয়? ডকুমেন্টেশনে দেয়। কারণ ওদের পক্ষে তো সবাইকে যে ইন্ডিভিজুয়ালি শেখানো সম্ভব না। তো ডকুমেন্টেশনে কিন্তু অলওয়েজ সবসময় সবকিছু থাকবে, আপনাকে জাস্ট যে পড়তে হবে, সো পড়ার অভ্যাসটা করতে হবে, আর ইংলিশ বুঝতে হবে। মানে আমাদের ওই যে জাস্ট ডকুমেন্টেশন ইংলিশে লেখা দেখে অনেকে ডকুমেন্টেশন পড়তেই চায় না। মানে আমি এই টেন্ডেন্সিটা বুঝতে পারি না যে ভাই ইংলিশ তো মানে কোনো রকেট সায়েন্স না। So, আমরা যদি একটু আসি W3 স্কুলে, আমরা এস্টিমেলে ছিলাম, এখানে ক্লিক করবেন সিএসএস এ। দেখেন, ক্লিক করার পর কি হবে, একদম অনেক সুন্দর করে সবকিছু দেওয়া আছে। কি দেওয়া আছে? সিএসএস নিয়ে দেওয়া আছে, বিশাল বড় অনেক কিছু। এবং এখানে একটা এই যে বক্স মডেলের একটা ব্যাপার আছে, এখানে বক্স মডেল নিয়ে মনে হয় একটা কিছু থাকার কথা। এই যে দেখেন বক্স মডেল, আসবো, খুব ইন্টারেস্টিং জিনিস, এবং খুব ভালো মতো শিখবো, ভালো মতো বুঝবো। দেখেন একদম অনেক কিছু দেওয়া আছে, তো আমাদের সবকিছু লাগবে না, বাট আমাদের যেগুলো যেগুলো লাগবে আমরা ওগুলো ওগুলো শিখে নিব, যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয় স্টাইলিং করতে। এবং সিএসএস নিয়ে আমরা অনেক প্রজেক্ট করব। আচ্ছা দেখি আপনারা বলেন, সিএসএস নিয়ে আপনারা কয়টা প্রজেক্ট করতে চান? আপনাদের ইচ্ছা কি? এটা আমি আপনাদের উপর মানে আপনাদের উপর দিয়ে দিলাম পুরোপুরি, আপনারা বলেন। আচ্ছা, এটা পোল ক্রিয়েট করি না, 100 সম্ভব না ভাই, তাহলে এই কোর্স পুরোটা হচ্ছে সিএসএস নিয়ে চলতে থাকবে। হ্যাঁ, পোল পোল, একদম পোল হবে, ভোট হবে, গণতন্ত্র। আচ্ছা, হ্যাঁ, সিএসএস প্রজেক্ট, আমরা এখন গণতান্ত্রিক উপায়ে আগাবো, ভোট হবে। ফার্স্টে রাখলাম কয়টা? 3টা। হ্যাঁ, তারপর রাখলাম কয়টা? 5টা। আরো অপশন দিই, তারপর রাখলাম হচ্ছে এই 7টা রাখি, আচ্ছা 6টা রাখি, তারপর হচ্ছে 7টা, 8টা, না 88 না, 8টা, 10টা, 8টার পরে 9 না, একদম ডাইরেক্ট 10। ওকে, ভোট হবে, সবাই রেডি, সবাই রেডি, সবাই রেডি। দেখেন পোল দিয়ে দিছি। ওকে, 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 খেলা হবে, দেখি কে কি ভোট দেয়, লাইভ লাইভ। 2 মিনিট সময়, যারা যারা ভোট দিবেন সবাই দিয়ে দেন, 2 মিনিট। এখানে যেটা জিতবে ততগুলোর প্রজেক্ট আমরা করবো সিএসএস নিয়ে। এখানে যেটা উইনার হবে অতগুলো করবো আমরা। মানে আমার কোনো তাড়াহুড়া নেই, কিচ্ছু নেই, আমি চাই আপনারা শিখেন।
সো এখানে যতগুলা হবে অতগুলার প্রজেক্ট আমরা সিএসএস নিয়ে করব, যেটা জিতবে সেটাই। আচ্ছা আচ্ছা, 10 দেখে এখন 52টা ভোট নিয়ে সামনে আছে, বাকিরা কই? জলদি ভোট দেন। এই যে 11টা 6 বাজে, 11টা 8 পর্যন্ত ভোট নিব, এরপরে নিব না। সো ভোট দেন, ভোট দেন, সবাই ভোট দেন। না, মনে হচ্ছে 10টাই করতে হবে। হুম? এই যে পোল পোল ক্রিয়েট করছে, আপনারা কি পোল ইয়া পান নাই? আউফ, সবাই দেখি 10 করতে চায়, মাঝখান থেকে মাসুম বিল্লাহ ভাই 7-7 করতেছে। সিআর CR7, হ্যাঁ, রোনালদোর ফ্যান CR7। আচ্ছা, 104 জন ভোট দিচ্ছেন 10-এ। গ্রেট। আর 1 মিনিট, 1 মিনিট পর ভোট আমি বন্ধ করে দিব। 1 মিনিট, 11টা 8 বাজবে, ভোট বন্ধ হয়ে যাবে। 106 জন ভোট দিছে। জোস। নাইস। ভোট দেখে দেখি সবার একদম গরম হয়ে গেছে। ওকে, এন্ড এন্ড। 10টা 10টা আর হ্যাঁ, ভাই বলছে পোলই খুঁজে পাচ্ছে না। যাই হোক, এন্ড। ভোট শেষ। সো গণতান্ত্রিক উপায়ে 10টা বিজয়ী। আমরা সিএসএস দিয়ে টোটাল 10টা প্রজেক্ট করব। যেহেতু গণতান্ত্রিক উপায়ে 10টা জিতছে, এখন এই 10টা প্রজেক্ট কি সবগুলো আমি করব? না, আমি করব না। এখানেই হচ্ছে আসল খেলা। ভোট তো দেওয়া দিচ্ছেন 10টা। 10টা প্রজেক্ট আমি করব না। আমি হয়তো আপনাদেরকে 4টা কি 5টা প্রজেক্ট করে দেখাবো। 3টা প্রজেক্ট থাকবে কনসেপচুয়াল ক্লাসে, আর 3টা থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? এই যে খেলা শুরু। 3টা প্রজেক্ট থাকবে অ্যাসাইনমেন্টে, 4টা প্রজেক্ট আমি লাইভ ক্লাসে দেখাবো, আর 3টা প্রজেক্ট থাকবে কনসেপচুয়ালে। ঠিক আছে? So, এইভাবে করে আমরা সিএসএস এ 10টা প্রজেক্ট করবো, এবং প্রজেক্ট মানে যেমন তেমন প্রজেক্ট না, হাই কোয়ালিটি প্রজেক্ট। হাই কোয়ালিটি প্রজেক্ট বলতে যে প্রজেক্ট আপনি লিঙ্ক শেয়ার করে বাকি সবাইকে দেখাইতে পারবেন যে দেখেন আমি কি শিখতেছি। আমি যেখানে কিচ্ছু জানতাম না, কিচ্ছু পারতাম না, সেখানে আমি সিএসএস দিয়ে এখন প্রজেক্ট বানাই। তো ফ্লেক্স কারে বলে? ফ্লেক্স হবে শুধু। ওকে। ওকে, আমরা আবার পরের টপিকে আসি। সবাই একদম ভোট টোট নিয়ে একদম মাঠ মাঠ গরম করে ফেলছে, মানে কোনো কথা নাই। যাই হোক। ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, আপনারা যদি 4টা চান 4টা দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবকিছু সহ, মানে শুধুমাত্র যে বেসিক সিসেস এরকম না। ফ্লেক্স বক্স করবো একটা প্রজেক্ট, গ্রিড করবো একটা প্রজেক্ট, ঠিক আছে? সেটাই, একদম জেনুইন ভোট। গণতান্ত্রিক গণতান্ত্রিক উপায় 10টা মানে জয়যুক্ত হয়েছে। সো মনে করেন যে আপনাদেরও কিছু করতে হবে, আমিও কিছু করব, সবাই মিলে করে ফেলবো। ওকে, ফাইন। আবার আমরা এখানে ব্যাক করি। তো আমরা কি করব? W3 স্কুল ধরে ধরে স্টেপ বাই স্টেপে আমাদের যা যা কিছু দরকার সেগুলো আমরা শিখে নিব। আমাদের এখানে যা কিছু আছে ওখানে অনেক কিছু আছে, কারণ W3 স্কুল যেহেতু বললাম যে কি বাইবেল টাইপের, যে যা কিছু এক্সিস্ট করে মোটামুটি সবকিছু নিয়ে এখানে দেওয়া আছে। আমাদের এখনই সবকিছুর প্রয়োজন নেই। আমাদের ঠিক যতটুকু প্রয়োজন আমরা ঠিক অতটুকু এখান থেকে শিখে নিব, এবং তারপর আমরা যখন প্রজেক্ট গুলো করবো, so আমরা এটাকে কোথায় অ্যাপ্লাই করা যাচ্ছে, কিভাবে এটাকে কাজে লাগাচ্ছি সেটাও জানতে পারবো। ওকে। আচ্ছা, এখন একটু এখানে আসি। এখন কি বলছে এখানে? এগুলো তো আমরা দেখেছি টিউটোরিয়ালে, দিয়ে এই যে সিলেক্টর ইউজ করছে, সিলেক্টর দিয়ে আমার প্রপার্টি দিচ্ছে, প্রপার্টির মধ্যে ভ্যালু আছে, ঠিক আছে? ওকে, এগুলো তো আমরা দেখেছি। একটু পরেরটায় যাই। ইন্ট্রোডাকশনে কি বলেছে? হোয়াট ইজ সিএসএস, এটা আমরা বলছি, কোনো সমস্যা নাই, এগুলো সব কভার করে আসছি। কেন সিএসএস ইউজ করব সেটাও বলছি, এবং এটা আপনাদের এখন এই অ্যান্সারটা মানে জানা থাকা উচিত যে কেন আমি সিএসএস ইউজ করতেছি। এবং অনেক কিছু লিখছে, যে দেখেন বিগ প্রবলেম সলভ করে ফেলছে, মানে সিএসএস না আসলে আমরা আগলি এইচটিএমএল দেখতে হতো, তো এখন সিএসএস আসার পরে আমরা একই ওয়েবসাইট
একই স্ট্রাকচারকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। ওকে, গ্রেট। সিনট্যাক্স আমরা এগুলো আগেই দেখছি, হ্যাঁ, সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু এগুলো দেখে আসছি আমরা। সো কি করছি আমরা, সিলেক্টর কেন ইউজ করছি? সিলেক্টর কিন্তু ইউজ করছি আমরা এইচটিএমএল ট্যাগ গুলোকে সিলেক্ট করার জন্য। তারপর কি করছি, প্রপার্টি ইউজ করছি, কালার চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ড সাইজ চেঞ্জ করছি, মানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি, ফন্ট সাইজ চেঞ্জ করছি, তারপর কি করছি, টেক্সট কোথায় থাকবে, অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে দিচ্ছি। So এইভাবে করে অনেকগুলো হচ্ছে প্রপার্টি আছে এবং এগুলো আমরা দেখবো, শিখে শিখে সামনে আগাবো, একটার পর একটা করে দেখবো। ওকে, এইগুলো নিয়ে বলা আছে যে সিলেক্টর কি জিনিস, প্রপার্টি কি, এবং আপনারা আশা করি এরপর থেকে কেউ ভুল করবে না যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে এরকম একটা কোড দিয়ে যে এখানে প্রপার্টি কোনটা বা এখানে সিলেক্টর কোনটা, তো আপনারা যেন বুঝতে পারেন যে প্রপার্টি কোনটা, সিলেক্টর কোনটা। কুইজে কিন্তু এগুলো আসবে, হিন্টস দিয়ে দিলাম, জান একটা কোশ্চেন ফাঁস। ওকে, সো এটা আমরা শিখেছি। সিলেক্টরসে আসি। সিলেক্টরস জিনিসটা কি? সিলেক্টরস যদি মনে রাখতে চান তাহলে বুঝতে হবে যে এইচটিএমএল এর যে ট্যাগ গুলো আমরা ইউজ করছি প্রতিটাই হচ্ছে সিলেক্টর। এইচটিএমএল এর ট্যাগ গুলো দিয়ে আমরা হচ্ছে সিলেক্টর হিসেবে ইউজ করতে পারি, এবং এরপর আরো কিছু আছে যেরকম কম্বিনেটর সিলেক্টর সামনে শিখবো। এরপর আছে কি সুডো ক্লাস, এটাও সামনে দেখবো। অ্যাট্রিবিউট সিলেক্টরস সামনে দেখবো, সবকিছু দেখবো, কোনো কিছু বাদ যাবে না, সবকিছু শিখবো, সিএসএস নিয়ে একদম ফাটায় ফেলবো। ওকে, আচ্ছা, ক্লাস আইডি, ক্লাস আইডি নিয়ে একটু বলি। ক্লাস আইডি নিয়ে আপনাদের কনফিউশন কার কার আছে বলেন? ক্লাস আইডি, ক্লাস আইডির কনসেপ্ট কি ক্লিয়ার নাকি এখনো কনফিউশন আছে? ওকে, ইজি করে বলবো, ইজি করে বলবো, আজকের পর কখনো ভুলবেন না, একদম ইজি করে বলবো। ঠান্ডা মাথায় শুনেন, একটা ডিপ ব্রেথ নেন, ডিপ ব্রেথ নেন, ঠান্ডা মাথায় শুনেন, একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো কনফিউশন নাই। আপনারা যারা স্বাধীনতা ক্যাম্পে জয়েন করছেন, কতজন মানুষ? 1200 এরকম, হ্যাঁ, 1200 প্লাস। 1200 প্লাস কোথায় জয়েন করছে? স্বাধীনতা ক্যাম্পে। স্বাধীনতা ক্যাম্পটা কি? বললাম স্বাধীনতা ক্যাম্প হচ্ছে একটা ক্লাস। ক্লাসটা কি? স্কুল কলেজে আপনি ক্লাসে পড়তেন না? ক্লাস 9, ক্লাস 9 এর সবাই কিন্তু ক্লাস 9-এ পড়ে। তারা সবাই কি করে? ক্লাস 9-এর পার্ট, ক্লাস 9-এ পড়তেছে। ওকে, ফাইন। ক্লাস 9, স্বাধীনতা ক্যাম্প ক্লাস। আমি যখন ক্লাস বুঝাই, আমি কি বুঝাই? সমষ্টিগতভাবে বা লার্জার মানুষকে রিপ্রেজেন্ট করছি। আমি যখন বলি যে অমুক ব্যক্তি স্বাধীনতা ক্যাম্পে ছিল, তার মানে আমি কি বুঝাচ্ছি? ও স্বাধীনতা ক্যাম্পের পার্ট, এবং স্বাধীনতা ক্যাম্পে যা কিছু শেখানো হয়েছে সেও কিন্তু ওগুলো শিখে আসছে, সেও কিন্তু ওগুলো শিখেছে, তাই না? আমি কি বলছি? একটা ম্যাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইউজ করছি ক্লাসকে, যে ক্লাস 9-এর সবাই, ক্লাস 9-এ যতজন আছে সবাই, প্রত্যেকে স্বাধীনতা ক্যাম্পের সবাই, যারা যারা স্বাধীনতা ক্যাম্পে আছে সবাই। কিন্তু আইডিটা কি? আইডিটা হচ্ছে স্পেসিফিক, ইন্ডিভিজুয়াল, আইডি ইউনিক, আইডি হচ্ছে ইউনিক। ক্লাস 9-এর রোল 1 একজনই। আমি যদি বলি ক্লাস 9-এর রোল 1, তাহলে কিন্তু সবাই না, সবাই কিন্তু আসবেও না। প্রিন্সিপাল যদি বলে ক্লাস 10-এর রোল 1 আমার রুমে আসো, কখনো কেমন হবে ক্লাস 10-এর সব পোলাপান প্রিন্সিপালের রুমের সামনে যে হট্টগোল করতেছে? শুধুমাত্র যার রোল 1 সে প্রিন্সিপালের রুমে যাবে। আমি যদি এখন বলি স্বাধীনতা ক্যাম্পের অমুক, স্পেসিফিক আইডি দিয়ে দিব আপনাদেরকে, ওই আইডিতে যখন ডাকবো তখন কিন্তু আপনাকেই রিপ্রেজেন্ট করছে, বাকি কাউকে না। আপনি আপনার একটা ইউনিক আইডি, এই ইউনিক আইডি আপনাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে? ঠিক তেমনি আপনাদের যে ইমেল আইডি আছে না, ইমেল আইডি কি করছে? আপনাকে রিপ্রেজেন্ট করছে, এটা কিন্তু ইউনিক। আপনার যে ইমেল আইডি, এই সেম ইমেল আইডি কিন্তু কারোর কাছে নাই, এটা আপনার জন্য ইউনিক। এটা দিয়ে আমি আপনাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি। আপনার যে ফোন নাম্বার, আপনার জন্য ইউনিক, এটা দিয়ে আমি কি করতে পারছি? ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি। ঠিক তেমনই এইচটিএমএল এর মধ্যে আমি যখন ক্লাস ইউজ করি, ক্লাস দিয়ে আমি একটাও হতে পারে, অনেকগুলো হতে পারে, মানে ম্যাস রিপ্রেজেন্টেশন হিসেবে ক্লাস ইউজ করছি। কিন্তু যখন বলছি আইডি, আইডি ইউনিক, আইডি দিয়ে আমি স্পেসিফিক একজনকেই কল করছি, স্পেসিফিক একজনকেই নিয়ে আসছি। আইডি দিয়ে কখনো একই আইডি দিয়ে দুটা মানুষ যেরকম থাকতে পারে না, ঠিক তেমনি একই আইডির দুটা এলিমেন্ট থাকবে না, এক্সিস্ট করবে না।
প্রতিটা এলিমেন্টকে যদি আমি আইডি দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, সবার একটা ইউনিক আইডি থাকবে। কিন্তু আমি চাইলে মাল্টিপল এলিমেন্টকে সেম ক্লাস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। সো কি বললাম, একটু করে আসি। ক্লাস, হ্যাঁ, ক্লাসটা কি? ক্লাস হচ্ছে মাল্টিপল এলিমেন্টস সেম ক্লাস, একই ক্লাসের অন্তর্গত বা একই ক্লাসের পার্ট মাল্টিপল এলিমেন্টস হতে পারে। কিন্তু আমি যদি আইডিতে আসি, আইডি হচ্ছে ইউনিক। ঠিক যেমন আমাদের রিয়েল লাইফে ক্লাসের মধ্যে যেমন ক্লাস রোল ওয়ান কি হতে পারে না, দুজন হতে পারে না, রোল ওয়ান যেরকম ইউনিক, আপনার গুগল অ্যাকাউন্ট থাকতে পারে কিন্তু আপনার গুগল বা আপনার জিমেল অ্যাকাউন্টে আপনার মেলটা ইউনিক। হ্যাঁ, আমাদের সবার জিমেল অ্যাকাউন্ট আছে। জিমেল অ্যাকাউন্টটা কি একটা ক্লাসের অন্তর্গত? সবার আছে, হয়তো পৃথিবীর 10 কোটি মানুষের জিমেল অ্যাকাউন্ট আছে বা 100 কোটি মানুষের আছে, কিন্তু প্রতিটা জিমেল অ্যাকাউন্ট ইউনিক, যেটা দিয়ে একটা সিঙ্গেল মানুষকে আমি রিপ্রেজেন্ট করতে পারছি। ঠিক আছে, আমি যদি বলি যে অমুক ইমেইল, এটা দিয়ে কিন্তু আপনাকে রিপ্রেজেন্ট করছে। আমি যদি বলি ক্লাস 9 এর রোল 37, ওটা দিয়ে কিন্তু রোল 37 কি রিপ্রেজেন্ট করছে। কারণ কি, ক্লাস 9-এ 9টা হচ্ছে কি ক্লাস, আর রোল 37টা কি ওর আইডি। 37 দিয়ে আমি একজনকে রিপ্রেজেন্ট করছি। যদি বলি যে ক্লাস 9-এর সবাই, তাহলে কিন্তু 100 জন পোলাপাইন মাঠে মানে জড়ো হয়ে যাচ্ছে। যদি বলি না, ক্লাস 9-এর রোল 37, রোল 46, রোল 85, তার মানে জাস্ট 3 জন আসতেছে। আমি কিন্তু স্পেসিফিক করে দিচ্ছি যে জাস্ট 3 জন। কি দিয়ে করছি? আইডি দিয়ে করছি। আইডি হচ্ছে ইউনিক। আমি যদি এখানে আসি, যে সিঙ্গেল এলিমেন্ট দিয়ে যেটা বুঝাচ্ছি যে একটা এলিমেন্টের জন্য একটা আইডি থাকবে। একটা আইডি দিয়ে কি বুঝাচ্ছি, যে এই আইডিটা আমি অন্য কোনো এলিমেন্টে ইউজ করতে পারবো না। আমি যদি বলি, এক্সাম্পল দেই, আমি যদি বলি এই আইডিটা কি, এই আইডিটা হচ্ছে নেম। আর আমি যদি বলি এই আইডিটা কি, আইডিটা হচ্ছে ফুড। দুইটা কিন্তু দুইটা দিয়ে দিলাম, একটা দিলাম কি নেম, একটা দিলাম ফুড। এখন এখানে ক্লাস দেই, ক্লাসটা কি? পার্সন। ক্লাস পার্সন। আমি কি করছি দেখেন, দুইটা H1 ট্যাগের মধ্যে আমি একই ক্লাস ইউজ করছি। ক্লাসটা কি বলেছি? পার্সন ক্লাস। মানে একটা মানুষের বৈশিষ্ট্যের অন্তর্গত পার্সন ক্লাস। হ্যাঁ, কিন্তু আইডি দিচ্ছি দুইটা, একটা কি দিচ্ছি নেম, একটা কি দিচ্ছি ফুড। এখন আইডিটা যেহেতু আমার ইউনিক, আইডিটাকে আমরা ইউজ করিও খুব স্পেশাল কাজে, খুবই স্পেশাল কাজে। আমরা যখন স্পেসিফিক কোনো এলিমেন্টকে ইউজ করতে চাই, স্পেসিফিক কোনো এলিমেন্টকে সিলেক্ট করতে চাই, স্পেসিফিক কোনো এলিমেন্টকে আমরা কি করতে চাই, ম্যানিপুলেট করতে চাই, ইন্টারঅ্যাক্ট করতে চাই, আমরা তখন আইডি ইউজ করি। আমরা এইচটিএমএল এর মধ্যে যত্রতত্র কি করি না, আইডি ইউজ করি না। আমার কখনো স্টাইলিং পারপাজের জন্য আমি আইডি ইউজ করব না। স্টাইলিং পারপাসের জন্য আমি ক্লাস ইউজ করব। কারণ কি, সিএসএস এর মধ্যে আমরা কি চাই, আমরা গ্রুপিং চাই। আমরা চাই না যে প্রতিটা এলিমেন্টের ইন্ডিভিজুয়াল স্টাইল হোক। আমরা কি চাই, স্টাইলের মধ্যে একটা সিমিলারিটি চাই, মানে কন্টিনিউয়াসলি যেন হচ্ছে কি করে, স্টাইল গুলো যেন হচ্ছে একটা স্টাইল গাইড ফলো করে। আমার সবগুলো বক্স একই স্টাইলে, আমার সবগুলো টাইটেল একই স্টাইল, আমার সবগুলো বাটন একই স্টাইলে। স্টাইল গাইড কিন্তু ইউআই ডিজাইনার আপনাকে রেডি করে দিচ্ছে যে স্টাইল গাইড আমার এইভাবে করে হচ্ছে, আমার বক্সের সাইজ অত, আমার ফন্টের সাইজ এত, আমার আমার কি বলা যায় যে আমার ফুটার বা আমার হচ্ছে বাটন, আমার হচ্ছে যে ইনপুট বক্স, এগুলোর সাইজ এত। তো সবগুলো কিন্তু আমার যেহেতু সেম স্টাইল রিপ্রেজেন্ট করছে, আমরা স্টাইলিং এর জন্য আমরা সবসময় ক্লাস ইউজ করছি।
HTML এর যে ক্লাস অ্যাট্রিবিউটটা আমরা কি করছি, স্টাইলিং এর কাজে বেশি ইউজ করি। আইডিটা তাহলে কি করি? আমি যখন কোনো সার্ভার সাইড ইন্টারাকশন করতে চাই, বা আমি যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু সিলেক্ট করতে চাই বা মডিফাই করতে চাই, তখন আমি ওটাকে স্পেসিফিক আইডি ইউজ করি। সো আমরা যখন সামনে আরো যাব, আমরা কিন্তু ক্লাস এবং আইডি নিয়ে আরো ক্লিয়ার হব। জাস্ট এটা মনে রাখবেন যে স্বাধীনতা ক্যাম্পের যেহেতু আপনারা সবাই আছেন, আপনার একটা ক্লাসের পার্ট। সো আমি যখন বলি স্বাধীনতা ক্যাম্পের স্টুডেন্ট, আপনাদের সবাইকে রিপ্রেজেন্ট করে। কিন্তু আমি যখন বলি যে স্বাধীনতা ক্যাম্পের স্টুডেন্ট যার ইমেইল আইডি এটা, তখন কিন্তু আর সবাইকে রিপ্রেজেন্ট করে না, তখন কিন্তু স্পেসিফিক ইমেল আইডি যার ওইটা তাকে রিপ্রেজেন্ট করছে, স্পেসিফিক ফোন নাম্বার যেটা তাকে সেটা রিপ্রেজেন্ট করছে। তো দুটার মধ্যে একটু খেয়াল রাখবেন। একটু আসি এখানে, হ্যাঁ। স্বাধীনতা ক্যাম্পের সব স্টুডেন্ট, আপনারা কি, এটা হচ্ছে একটা ক্লাসের, হ্যাঁ, একটা ক্লাস, এটা দিয়ে বোঝাচ্ছি ক্লাস। ক্লাস কি, সব স্টুডেন্ট। আমি যখন বলি স্বাধীনতা ক্যাম্পের সব স্টুডেন্ট, তখন কিন্তু অনেক বড় একটা পার্টকে রিপ্রেজেন্ট করে। আমি যদি বলি স্বাধীনতা ক্যাম্পের স্টুডেন্ট যার ফোন নাম্বার, ফোন নাম্বার কি, ধরেন হচ্ছে যে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, হ্যাঁ, একটা দামি ফোন নাম্বার দিয়ে দিলাম। স্বাধীনতা ক্যাম্পের স্টুডেন্ট যার ফোন নাম্বার এটা, স্পেসিফিক হয়ে গেল না এখন? এখন কিন্তু আর সবাইকে রিপ্রেজেন্ট করছে না, এখন কিন্তু স্পেসিফিক করে দিয়েছি আমি, যার ফোন নাম্বার এইটা। এই জিনিসটাই হচ্ছে আইডি, স্পেসিফিক। এই ফোন নাম্বার মানে আমি একজনকেই রিপ্রেজেন্ট করছি, এই ফোন নাম্বার দিয়ে কিন্তু একই নাম্বারে দুজন থাকছে না, একজনই আছে। ওকে, কনফিউশন? ক্লাস আইডি কনফিউশন? হুম, আমি দেখবো কেমন দেখাবে। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। কারো কোনো কনফিউশন থাকলে এখনই এখনই বলে ফেলেন, কোনো সমস্যা নেই। ওকে, গ্রেট গ্রেট, ক্লিয়ার নাই ক্লিয়ার। আচ্ছা, কনফিউশন আছে বলছেন, হ্যাঁ ভাই বলেন কি কনফিউশন। আচ্ছা, আইডি কখন ইউজ করবো, এই যে বললাম যে আইডি কখন ইউজ করব। আইডি আমরা কখন ইউজ করব, আইডি আমরা ইউজ করব স্পেসিফিক সময়, যখন আমার একটা স্পেসিফিক এলিমেন্ট নিয়ে কাজ করতে হচ্ছে। এটা হতে পারে সার্ভার সাইড কাজ, এটা হতে পারে জাভাস্ক্রিপ্টের কোনো কাজ, বাট আমি সেই স্পেসিফিক এলিমেন্ট নিয়ে কাজ করতে চাই, তখন আমি আইডি ইউজ করছি। ওকে, আচ্ছা মাইক, হ্যাঁ ঠিক আছে, মাইক অন করে দিচ্ছি। হুম, হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি হচ্ছে স্টাইলটা কিভাবে ইসের সাথে লিংক করতে হবে এটা ঠিক বুঝি নাই। তো এটা মানে ইসে ইন্টারনাল আর ইনলাইন পর্যন্ত যতক্ষণ ছিল ততক্ষণ আমার কোনো সমস্যা হয় নাই, কিন্তু আমি যখন এক্সটার্নাল সিএসএস টা যখন ইউজ করা শুরু করছি তারপরের থেকে হুম, দেখতেছি যে আমার কোডটা কাজ করতেছে না। এই সিম্পল। কারণে এই যে আমি আপনি একটু কি লিঙ্ক কনফিউশনে ট্যাগ আছি। ইউজ করেছেন, আপনি কি লিঙ্ক জি, ট্যাগ ইউজ হ্যাঁ, করেছেন? লিঙ্ক ট্যাগ ইউজ করেছি, কিন্তু হচ্ছে এখনো কাজ করতেছে না। আপনার কি এখানে নাম ঠিক আছে? আপনি কি href ট্যাগের মধ্যে ইউজ করেছেন নাকি এখানে এইচরেফ সোর্স ট্যাগের ট্যাগ ইউজ ভিতরে, করে? না, এইচরেফ ট্যাগের ভিতরে ইউজ করেছে। স্টাইল ডট সিএসএস? জি, স্টাইল ডট সিএসএস। আমি যে আলাদা ফাইলটা ক্রিয়েট করেছি সিএসএস এর, ওটার নামও সেম, স্টাইল ডট সিএসএস। কিন্তু আপনার সিএসএস কাজ করছে না, তাই তো? জি, সিএসএস আমার কাজ করছে না। আচ্ছা, তাহলে এটা ক্লাস শেষে আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনি দেখিয়েন, তাইলে এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, গ্রেট। ওকে, আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, আমি বলছিলাম যে এই বিগিনার স্টেজে আমরা এই প্রবলেম পড়বো, অনেকবার পড়বো, সমস্যা নেই, এটা কমন প্রবলেম, এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা ইজিলি ফিক্সেবল। আচ্ছা, ক্লাস ধরে স্টাইল করি আইডি, এই যে আইডি না কেন, যে বললাম যে আমরা তো প্রতিটা ট্যাগের বা প্রতিটা এলিমেন্টের ইন্ডিভিজুয়াল স্টাইল করছি না, ইন্ডিভিজুয়াল স্টাইল আমাদের লাগেও না। আমাদের কিন্তু কি হয়, স্টাইলের মধ্যে কিন্তু সিমিলারিটিস থাকে। তো যেহেতু সিমিলারিটিস থাকে, আমরা কি করছি, ক্লাস ধরে করছি।
যদি কোনো স্পেসিফিক সিচুয়েশন অ্যারাইজ হয় যেখানে একদম স্পেসিফিক কেসে আমার স্পেসিফিক ভাবে ওকে করতে হচ্ছে, তখন আমরা আইডি ধরে করি। বাট বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে আপনি সিএসএস এর কাজের জন্য সবসময় ক্লাস ইউজ করবেন। ওকে, আপনার যদি এমন হয় যে একটা ট্যাগও আপনি ইউজ করছেন স্পেসিফিক করে, ক্লাস ইউজ করবেন। হুম, ক্লিয়ার? ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। হুম, বলেন। ভাই ওই যে আপনি লেখার সময় একটা সাইড অ্যারো দেন না, সাইড অ্যারো? এটা এটা হ্যাঁ হ্যাঁ, নিচে এইচটিএমএল এর নিচে সিএস এর পাশে, সিএসএস এর, হ্যাঁ হ্যাঁ এটা এই যে এটা এটা নিচে ভাইয়া, এটা টিএলএন সিএসএস, হ্যাঁ হুম এটার হুম হুম। পাশে সাইড অ্যারো যেটা দেওয়া হয়, এটা কিভাবে দেওয়া হয় ভাইয়া? ও আচ্ছা, এটা হচ্ছে যে আমার স্টাইলিং এর জন্য, ঠিক আছে? এটা হচ্ছে যে আপনাদের হয়তো বা এরকম করে আসে, হ্যাঁ, এরকম করে হ্যাঁ তারপর হ্যাঁ, এরকম আসে, তাই না? জি জি। আমার এটাকে একসাথে করলে এরকম এসে পড়ে। এটা হচ্ছে ফন্টের স্টাইল, আর কিছুই না। ও আচ্ছা। আচ্ছা ভাই, আমার তো ইন্টারনেট কেটে গিয়েছিল, এই যে বেটা চার্জের যেটা বলেছেন ওটা যদি আরেকটু বলে দেন ভালো হতো। এটা হ্যাঁ উপরেরটা, না, বেটা এটা নিয়ে চার্জ। কিছুই বলিনি আসলে আজকে। এটা বেসিক্যালি আচ্ছা। হচ্ছে আমাদের মেটাফিল্ড গুলো কাজে লাগে আসলে হচ্ছে ব্রাউজারের বিভিন্ন যে আমার স্ক্রেপ বট গুলো আছে, যারা আমার সাইট গুলোকে হচ্ছে স্ক্রেপ করছে, ও- ওদের আমি আসলে ক্যারেক্টার সেট, মানে 4 সেট আসলে আমি বুঝাচ্ছি যে ক্যারেক্টার সেট। UTF-8 হচ্ছে একটা ইউনিকোডিং ফরম্যাট। সো UTF-8 যখন ইউজ করি আমি সাইটের মধ্যে, যখন ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, সাইটের মধ্যে রিপ্রেজেন্টেশনে বা রেন্ডারিং এ কোনো সমস্যা হচ্ছে না। এবং এখানে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে ক্যারেক্টার সেট আছে। আপনি W3 স্কুলে আসলে দেখতে পারবেন যে এখানে সেভারাল ধরনের হচ্ছে যে ক্যারেক্টার সেট আছে, জাস্ট এখানে সার্চ দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখানে 4 সেট লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন HTML 4 সেট। এবং এখানে কি হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে যে বলে দিয়েছে যে আমি কেন হচ্ছে যে ASCII ক্যারেক্টার আছে, ANSI ক্যারেক্টার আছে, এবং বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন রকম প্রপার্টি আছে, ISO ক্যারেক্টার আছে। আমরা কি করছি, আমরা হচ্ছে UTF-8 ইউজ করছি। UTF-8টা কেন ইউজ করছি, আমরা হচ্ছে যে ই- ইউজ করছি, ইউনিকোড ইউজ করছি। ইউনিকোড ইউজ করার একটা মেন কারণ হচ্ছে আমার যেন হচ্ছে যে যেই ক্যারেক্টার গুলো আমরা ইউজ করছি আমরা পেজের মধ্যে বা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করি, আমরা হয়তো বাংলা ইউজ করছি, আমরা হয়তো বা এখন স্প্যানিশ ইউজ করতে পারি। তো আমার হচ্ছে যে রেন্ডারিং এর সময় যেন কোনো ইস্যু না হয়। অনেক সময় আমরা দেখতে পাবো যে বাংলা ইউজ করার কারণে হচ্ছে যে ফন্ট মানে না থাকলে হচ্ছে যে মানে ঠিক মতো রেন্ডার করছে না, বা হচ্ছে যে আবার স্পেশালি হচ্ছে কিছু স্পেশাল যে মানে ইয়েগুলো আছে, স্পেশাল কি কি বলা যায়, মানে রেফ, হ্যাঁ রেফ বা হচ্ছে যে আপনার জফলা, এগুলো ঠিক মতো হচ্ছে যে রেন্ডার হয় না। So, এই প্রবলেম গুলো ইউনিকোডে করে না। সো এরকম এটা দেখলে এখানে আরো ইনডেপথ জানতে পারবেন। আপনাদের যে কোনো ধরনের কনফিউশন জাস্ট W3 স্কুলে এসে ওটা লিখেই সার্চ দিবেন। যেমন ক্যারেক্টার সেট লিখে সার্চ দিলেন, আচ্ছা ওখানে মনে হতে পারে আচ্ছা ভাই তাহলে এটা কি করছে, ভিউপোর্টের কাজ কি, সার্চ দিলেন। এটা এখনই বুঝার দরকার নেই, এটা এখন না দিলেও আমার কিছুই হবে না, কোডের কোনো সমস্যা হবে না, কোডের কিছুই চেঞ্জ হবে না। এটা আমরা যখন আমরা রেসপন্সিবল ওয়েবসাইট দেখবো, মানে রেসপন্সিভ ওয়েবসাইট দেখবো, সো রেসপন্সিভ ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা এগুলো নিয়ে শিখবো যে কেন আমরা হচ্ছে যে এই ইউজ করছি, যে আমাদের উইথ হাইটের সাথে কি সম্পর্ক, বা ভিউ পোর্টের কাজটা আসলে কি। সো ভিউ পোর্ট নিয়ে আমাদের এখন মাথা না ঘামালেও হবে। ইভেন আমি যদি এখন এটাও বাদ দিয়ে দিই আমার সাইটের কোনো সমস্যাই হবে না, সাইট খুব ভালো মতোই কাজ করবে। বাট যেন সমস্যা না হয় এই জন্য আমরা ক্যারেক্টার সেটকে ডিফাইন করে দিই। ঠিক আছে ওকে ভাইয়া। আর ভাইয়া, সিএসএস টা যখন করা শুরু করেছিলেন এটা কি মানে আলাদা ফোল্ডার নিয়ে করা হয়েছিল? ফোল্ডার না, আমার সেম ফোল্ডারের মধ্যেই মনে করেন আমার index.html যেখানে আছে আমি এখন আপাতত সেই ফোল্ডারেই করছি, আলাদা কোনো ফোল্ডার করছি না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, ভাই একটা কোশ্চেন। বলেন। ভাই আমাদের হচ্ছে যে ইন্টারনাল সিএসএস যেটা, হ্যাঁ, সেটা হুম, যদি সেটা আমরা হেডের মধ্যেই কেন করব? কোনটা? ইন্টারনাল সিএস এর মধ্যে যে আমরা যখন সিএসএস কোডটা করব তখন সেটা হেডের মধ্যেই কেন করতে হয়? সেটা কি বাইরে করা পসিবল হয় না? আপনি এখন চিন্তা করেন, আপনি যদি মনে করেন যে আপনার HTML এ আছে কি হেড এবং বডি, রাইট? জি ভাই। তা এখন আমি মনে করেন যে আমি বলছি যে আমি ইন্টারনালটা ইয়েতে করছি না, বডিতে করছি না। তা আমার আর করার জন্য জায়গাটা কোথায় থাকে?
হেডটাকে। হ্যাঁ, তো এখন আমি যদি হেডেও যদি বলি যে না, আমি হেডেও করব না, এখন এটা তো একটা HTML ট্যাগ, তাই না? জি। So আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে যে ২ টা প্লেসের মধ্যে যেকোনো একটাতে প্লেস করতে হবে। এবং আমি যদি বলি যে না, আমি এই HTML এর মধ্যেই রাখবো না, তাহলে তো তখন আসলে এক্সটার্নাল হয়ে যাচ্ছে। না, আমি আলাদা করে ফাইল ক্রিয়েট করে করছি। বাট আমি যদি বলি যে না, আমি এটা কি করতে চাচ্ছি? আমি এটাকে HTML এর মধ্যে রাখতে চাচ্ছি। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি হেডের মধ্যে রাখছি। ইন এ সেন্স ইন এ সেন্স যে আমি যখন সাইটটা রেন্ডার করছি, যেহেতু আমার টপ টু বটম রেন্ডার হচ্ছে, সো যখন আমার এই ট্যাগ গুলোর ক্ষেত্রে আসবে, ও আগে থেকে জানে ওর স্টাইলটা কি। ঠিক আছে? সো আমার স্টাইলটা কি কোথায় অ্যাপ্লাই হচ্ছে? HTML এর এলিমেন্ট, রাইট? আমার জি ভাইয়া। যখন এলিমেন্ট গুলো রেন্ডার হবে, আমি যেন আগে থেকেই জানতে পারি ওর জন্য কি স্টাইল ডিফাইন করা আছে। এই জন্য আমি হেডে দিচ্ছি স্টাইলটা, যেন আমি উপর থেকে নিচে যখন আসছি, আমি স্টাইলটা দেখে নিচ্ছি যে এই এলিমেন্টের জন্য এই স্টাইল ডিফাইন করা আছে। এরপর যখন আমি এলিমেন্টটা রেন্ডার করছি, আই নো ওই এলিমেন্টটা কিভাবে রেন্ডার হবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওকে, ওয়েলকাম। আচ্ছা, তাহলে আমরা একটু আগাই আবার। হ্যাঁ, আমরা আবার কোশ্চেন আনসার নিব, আমরা আরেকটু আগাই, এটা একটু শেষ করি। সবাইকে মিট করে দিচ্ছি আমি। সো আমরা আবার সিএসএস এ আসি। সিএসএস খুবই মজার। আমরা যখন এটা নিয়ে শিখবো বা আরো ডিপে যাব, এবং আমি একটা প্রজেক্ট অলরেডি রেডি করে রেখেছি নেক্সট ক্লাসের জন্য, একটু দেখাই। হ্যাঁ, আপনাদের জন্য হচ্ছে যে আমি এটা স্টাইল করে রেখেছি এবং আরো কিছু স্টাইল নিয়ে কাজ করছি, সেগুলো সব করে ফেলবো আস্তে আস্তে। এই যে আমরা পরবর্তী ক্লাসে, মানে হচ্ছে বৃহস্পতিবারের যে ক্লাসটা হবে, সেখানে হচ্ছে যে আমরা এরকম একটা ওয়েবসাইট হচ্ছে রেন্ডার করব, মানে ডিজাইন করব, রেন্ডার করব বলছি, ডিজাইন করবো। দাঁড়ান, এখানে ফুলটা আসছে না। এই যে, আমরা এরকম একটা ডিজাইন করব কিসের জন্য? স্বাধীনতা ক্যাম্পের গ্র্যান্ড মিট আপের জন্য একটা ফর্ম হচ্ছে যে আমরা ডিজাইন করব, একটা পেজ বানাবো আমরা, যে পেজের মধ্যে এসে কি করতে পারছি, আমরা হচ্ছে যে এই ফর্মটা পেয়ে যাচ্ছি, যেখানে এই গ্র্যান্ড মিট আপের জন্য কেউ আসলে রেজিস্ট্রেশন করতে পারবে। ঠিক আছে? সো এই পুরো পেজটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে ডিজাইন করব, এবং এটার ডিজাইনের জন্য আমাদেরকে যেটুকু সিএসএস দরকার, যা কিছু লাগবে, সেগুলো আমরা শিখে ফেলবো আজকে। ওকে, আচ্ছা, তার কোনো কোশ্চেন কিছু লিখেছে? ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে, আপলোড করে দিব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ডিজাইন কেমন? আমি তো টুকটাক ডিজাইন করি, মানে আমার তো টুকটাক অনেক ডিজাইনই করতে হয়, তো ভাবলাম যে আচ্ছা, তাহলে আমরা আমাদের এইখানে যে প্রজেক্ট গুলো করবো, সেগুলো টুকটাক করে আমি সময় পেলে ওগুলো নিয়ে কাজ করতে থাকি, যে ওগুলো ডিজাইন করতে থাকি, যাতে করে আমরা যখন করব আমাদের অ্যাটলিস্ট ডিজাইনটা রেডি থাকে যে আমরা কি করতে চাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন আবার আসি হচ্ছে আমাদের এই সিলেক্টরস এর মধ্যে। তো সিলেক্টরস কি আমরা দেখেছি, এবং এখানে আমি যখন হচ্ছে যে ক্লাস সিলেক্টর, মানে ক্লাস ইউজ করছি বা আইডি ইউজ করছি, আমরা কিন্তু চাইলে সিএসএস এর মধ্যে ক্লাস সিলেক্টর ইউজ করতে পারি। অলওয়েজ মনে রাখবেন, ক্লাস সিলেক্ট করার জন্য ডট ইউজ করতে হবে শুরুতে। সো ডট ইউজ করব, দেন হচ্ছে ক্লাসের নাম কি? পার্সন। সো ডট হচ্ছে পার্সন। পার্সন ক্লাসে আমি ওকে কিছু প্রপার্টি দেই। মনে করেন যারা পার্সন ক্লাসের অন্তর্গত, ওরা হচ্ছে একটা প্রপার্টি পাবে। প্রপার্টিটা হচ্ছে কি, বললাম ও পার্সন ক্লাসের অন্তর্গত যারা, ওদের ফন্ট কালারটা হবে ডিফারেন্ট। ওদের কালারটা হবে কি দেওয়া যায়, বললাম ওদের কালারটা হবে কোরাল, কোরাল ক্রিমসন, হ্যাঁ ক্রিমসন, হ্যাঁ ওদের কালারটা হবে ক্রিমসন। আমরা কিন্তু এখন কালারের জন্য কি করছি, একদম স্পেসিফিক নেম ইউজ করছি। আমরা কিন্তু পরবর্তীতে হচ্ছে যে এখানে হেক্স কোড বা আরজিবি কোড ইউজ করে কালার অ্যাড করতে পারবো, সেগুলো আমরা সামনে দেখবো। So আমি বললাম যারা পার্সন ক্লাসের অন্তর্গত, ওদের ফন্ট কালারটা হচ্ছে ক্রিমসন। আর আমি ধরি এখানে বাই ডিফল্ট ফন্টের সাইজ হচ্ছে সবার হচ্ছে 30 পিক্সেল। 30 পিক্সেল। আর যারা পার্সন ক্লাসে আছে, ওদের ফন্টের সাইজ কি হবে? ওদের ফন্টের সাইজ হবে
36 পিক্সেল। ওকে, নাইস। এখন দেখেন মজার কাহিনী। আমি যদি আসি এখানে, দেখেন কালার কিন্তু ক্রিমসন হয়ে গেছে, রাইট? এবং কি হয়েছে, ফন্টের সাইজ কিন্তু এখন 36 পিক্সেলে আছে। এখন এটা দেখে তো বুঝবেন না, বলবেন যে ভাই আমার তো দুটা এই H1 ট্যাগই আছে, দুইটাতেই আপনি হচ্ছে যে পার্সন ক্লাস অ্যাড করেছেন। এবার থার্ডটা আসি। আচ্ছা, ফেভারিট বুক তো অনেকগুলো আছে, ফেভারিট বুক বাদ দিই। ফেভারিট কি দেওয়া আছে, ধরেন হচ্ছে ফেভারিট গেম। ফেভারিট গেম ধরলাম অ্যাসাসিনস ক্রিড। ওকে, সেভ করি। এখন এখন কি হবে দেখেন, মজার জিনিস পাবেন। এখানে কিন্তু আমি আর বলছি না যে ওকে পার্সন ক্লাসের মধ্যে ফেলছি না, ওকে আমি কোনো ক্লাসই দিচ্ছি না, জাস্ট H1, একদম H1, কোনো ক্লাসে নাই, কোনো আইডিতে নাই, কিছু নাই, H1। এখন যদি এখানে আসি, দেখেন ওর জন্য কিন্তু স্টাইলটা হচ্ছে ডিফারেন্ট। ডিফারেন্ট কোত্থেকে আসছে স্টাইলটা, এখান থেকে। আমি কিন্তু কি করেছি, আমি কিন্তু বলেছি যে H1 এর কি আছে, এই প্রপার্টি গুলো আছে, ও প্রপার্টি গুলো পেয়েছে। হুম, তারপর আমি কি বলেছি যে না, যারা পার্সন ক্লাসে আছে ওদের প্রপার্টি একটু ডিফারেন্ট, ওদের কালারটা হচ্ছে ক্রিমসন, ওদের ফন্ট সাইজ 36 পিক্সেল। দেখেন এখানে কিন্তু সেটা হয়ে গেছে। সবাই কিন্তু H1 ট্যাগ, কিন্তু যেহেতু এরা পার্সন ক্লাসের অন্তর্ভুক্ত, এরা একরকম স্টাইল পেয়েছে। এবং যে শুধুমাত্র H1 পার্সন ক্লাসের না, সে কিন্তু ডিফারেন্ট স্টাইল পেয়েছে। এই স্টাইলটা কোত্থেকে পেয়েছে, যেটা H1 এর জন্য বলে রেখেছিলাম। এবং পার্সনটা কোত্থেকে পাচ্ছে, এই ক্লাসের জন্য। এখন এখানে একটা মজার টার্ম আছে, সিএসএস স্পেসিফিসিটি। ওকে, এটা আমরা দেখবো, এই জিনিসটা খুব মজার। এই জিনিসটা যেমন মজার তেমন কমপ্লেক্স। কমপ্লেক্স বলতে ইন এ সেন্স এটা তো বিগিনাররা বেশি স্ট্রাগল করে। থার্ড যে জিনিসটা হচ্ছে ইন্টারভিউর জন্য খুব একটা কমন কোশ্চেন, সিএসএস স্পেসিফিসিটি। স্পেসিফিসিটি কি বলে, যে আমার সিএসএস আসলে কোন স্টাইল পাবে। এবং এটা আপনারা সামনে যে স্ট্রাগল করবেন, আপনি লিখে রাখেন, আপনি যত ভালো সিএসএস পারেন না কেন, আপনি স্ট্রাগল করবেন। ইন এ সেন্স আপনি বলতেছেন যে ভাই আমি ওকে এই স্টাইলটা দিছি, বাট সামহাও স্টাইলটা পাচ্ছে না, কোন একটা কারণে ওভাররাইড হয়ে যাচ্ছে স্টাইলটা। এই যে ওভাররাইড বললাম, যে ওভাররাইড হয়ে যায়, এখানে কি ওভাররাইড হচ্ছে, H1 আমি বলেছি স্টাইলটা পাবে, এই জায়গায় এসে কিন্তু ওভাররাইড হয়ে গেছে। ওভাররাইড হয়েছে কি দিয়ে, পার্সন ক্লাস দিয়ে। হ্যাঁ, কারণ পরবর্তীতে বলেছি যারা পার্সন ক্লাসে আছে ওদের কালারটা ডিফারেন্ট, ফন্ট সাইজ ডিফারেন্ট। সো এই ফন্ট সাইজ, এই কালার কিন্তু ওভাররাইড হয়ে গেছে। ইটস বিকজ অফ সিএসএস স্পেসিফিসিটি। এবং আরো কিছু কারণ এখানে আছে, আরো কিছু কারণের মধ্যে পরে আমি সিএসএস টা আমি কি করছি, কিভাবে হচ্ছে যে কাজ করাচ্ছি। আমি হয়তোবা এখানে H1 এ আমি একটাই প্রপার্টি ইউজ করেছি। আর একটা মজার জিনিস দেখাই, আমি এখানে ইনলাইনে আসলাম। হ্যাঁ, আমি ইনলাইনে এসে বললাম কালার, আচ্ছা ধরেন ডার্ক গ্রিন। এখন বলেন, আপনাদের কাছে কোশ্চেন, ও আসলে কোন কালার পাবে? ওকে ব্লু ভায়োলেট পাবে, ক্রিমসন পাবে, নাকি ডার্ক গ্রিন পাবে? দেখি সবার আগে কে অ্যান্সার দিতে পারেন। ব্লু ভায়োলেট, ক্রিমসন, নাকি ডার্ক গ্রিন? এই এলিমেন্টের কালার কি হবে? সবাই লিখতেছেন নিশ্চয়ই, লিখে ফেলেন, যা মন চাই লিখে ফেলেন, তারপর আমরা দেখবো কালারটা কি হয়। বাহ, আপনারা তো সবাই এক্সপার্ট। মানে আপনারা তো সিএসএস পারেন, মানে বুঝলাম না, আপনারা বলতেছেন সিএসএস পারেন না, সবাই দেখি ঠিকঠাক মতোই অ্যান্সার করতেছেন। ওকে ওকে, কনফিউশন ক্লিয়ার করে দিই। ডার্ক গ্রিন পাওয়া গেছে, মজা না? হ্যাঁ, আমি এখানে ওর এক্সটার্নাল স্টাইলে বললাম যে তুমি যারা হচ্ছে যে H1 আছে তোমরা হচ্ছে ব্লু ভায়োলেট পাবা।
আবার পার্সন ক্লাসে বলে দিয়েছি যে যারা পার্সন ক্লাসের ওরা ক্রিমসন পাবে। আবার এখানে আমি আবার কি করেছি, H1 ট্যাগের মধ্যে ইনলাইন সিএসএস দিয়ে বলে দিচ্ছি যে না, কালার হচ্ছে ডার্ক গ্রিন। এই তো কনফিউশন, কনফিউশন চলে আসছে। এই কনফিউশন সলভ হয় কি দিয়ে? সিএসএস স্পেসিফিসিটি দিয়ে। স্পেসিফিসিটি বুঝলে এই কনফিউশন ক্লিয়ার হবে, এটা না বুঝলে মাথার চুল ছিঁড়তে থাকবেন যে কাহিনী কি, হচ্ছে না কেন। হুম, রাইট, রাইট, রাইট। ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, এই যে আপু বলে দিছে অলরেডি। প্রায়োরিটি ম্যাটার ব্রো। আপনার 3টা গার্লফ্রেন্ড আছে কিন্তু 3জনকে আপনি সমানভাবে ডিল করেন না, কারণ কি? প্রায়োরিটি ম্যাটার। একজন বেশি প্রায়োরিটি পায়, একজন একটু কম, তারপর আর একজন কম। কারণ আপনি চাইলেও 3জনকে সমান প্রায়োরিটি দিতে পারবেন না, এটা ফ্যাক্ট। এবার একটু আসি। হুম? কি হচ্ছে, ইনলাইন সিএসএস সব থেকে বেশি প্রায়োরিটি পাচ্ছে, একদম মানে টপ মোস্ট প্রায়োরিটি পাচ্ছে। কেন পাচ্ছে পরে এক্সপ্লেন করবো। সো তারপর কি পাচ্ছে, ইনলাইন সিএসএস এর পরে কে আসছে বলেন তো, কে আসছে? ইন্টারনাল। এরপর প্রায়োরিটি চলে যাচ্ছে ইন্টারনালের কাছে। তারপর প্রায়োরিটি কি? এক্সটার্নাল। সো যারা মাল্টিপল গার্লফ্রেন্ড মেনটেন করে তারা এটা খুব ভালো অ্যান্সার করতে পারবে যে কিভাবে এটা কাজ করে। বাট আমরা একটু সিএসএস এর পার্সপেক্টিভে বুঝি, হ্যাঁ, যে সিএসএস টা আসলে কিভাবে কাজ করছে বা কেন আমরা এটাকে সিএসএস বলছি। সিএসএস মানে কি জানেন? সিএসএস মানেটা কি? সিএসএস কি বুঝায়? সিএসএস মানে কি? ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং, ইংলিশ বুঝলে টার্ম বোঝা খুব ইজি। ক্যাসকেডিং কিন্তু খুব সুন্দর একটা মিন করে। কেউ কি জানেন ক্যাসকেডিং মানে কি? আচ্ছা এবার বলেন, ঝর্ণা দেখতে ভালো লাগে কার কার, বা কে কে ঝর্ণাতে ট্রেক করতে গেছেন? ঘুরতে পছন্দ করেন কে? জীবনে কোনো সময় কোনো ঝর্ণাতে গেছেন, দেখছেন ঝর্ণাতে কিভাবে উপর থেকে নিচে পানি পড়তেছে, তাই না? আমরা ঝর্ণায় গেলে কি দেখি? একদম উপর থেকে পানি নিচে পড়তেছে না, স্টেপ বাই স্টেপ। ওকে, গ্রেট, গ্রেট। অনেক মানুষ ঝর্ণায় গেছে। জোস। ঝর্ণা যেরকম দেখতে সুন্দর, ঝর্ণা বুঝলে সিএসএস কিন্তু বুঝে ফেলবেন। উপর থেকে নিচে, উপর থেকে পানিটা কোথায় পড়তেছে? নিচে পড়তেছে। এবং সিএসএস হচ্ছে রেন্ডার হয়ও ঠিক এইভাবে। ওকে, আসেন আমরা একটু ঝর্ণা দেখি। চলেন একটু ঝর্ণা দেখে আসি কি আছে জীবনে। ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল ওয়াটারফল, ওয়াও, টাইটেল দেখেই ভালো লাগতেছে। ওকে, কি সুন্দর উপর থেকে নিচে পানি পড়তেছে, ওইখান থেকে পানি এখানে পড়তেছে, এখান থেকে আবার এখানে পড়তেছে, আবার ওইখান থেকে পানিগুলো আরেক জায়গায় আসতেছে, আবার এই পানি হয়তো বা আরেক জায়গায় যে পড়তেছে। ওকে, দেখতেই সুন্দর লাগে যে মানে অপরূপ সৃষ্টি, যে কিভাবে করে পানি ফ্লো করে 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 নিচে আসতেছে, সেই না? ওকে, সো যে কখনো ওয়াটারফল দেখে নাই তার কাছেও কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে পানিটা কিভাবে উপর থেকে নিচে পড়তেছে। কপি বাদ দিয়ে দিব, ওইটা কাট করে দিব রেন্ডারিং এ। কোনো সমস্যা নেই, বা অল্প কিছু পার্ট রাখলে সমস্যা নেই, হয়তো 10 সেকেন্ড রাখলে কপিরাইট খাবো না। বা আরো কিছু না হলে ইউটিউবকে বলবো যে দেখো, তোমাদেরকে, তোমাদের ভিডিও ইউজ করছি শেখানোর জন্য, এডুকেশনাল পারপাস ব্রো, কপিরাইট না, এডুকেশনাল পারপাস। যাই হোক, তো এই ঝর্ণা দেখলাম। এবার আসেন, সিএসএস টা কাজ করে একবার যদি বুঝেন যে ঝর্ণার পানি কিভাবে পড়ছে, এই জন্য দেখালাম ঝর্ণার পানি, হ্যাঁ এভাবে করে পড়ে। আচ্ছা, তাহলে এখন সিএসএস টা কাজ করে কিভাবে? সিএসএস যখন রেন্ডার হয় সেভাবে ঠিক ঠিক উপর থেকে নিচ পর্যন্ত যায়, উপর থেকে নিচ, উপর থেকে নিচ। আচ্ছা কি বলছেন ভাই, চলেন আমরা সবাই মিলে স্বাধীনতা ক্যাম্পে সবাই চলে যাই। হ্যাঁ, যাওয়া যায়, যাওয়া যায়, যাওয়া যায়, প্ল্যান করা যায়। মনে করেন যে স্বাধীনতা ক্যাম্পের সবাই মিলে একটা জাহাজ ভাড়া করে সেন্ট মার্টিন গেলাম। সেন্ট মার্টিন ক্যাম্প, কোনো কথা নাই।
ঘোরাঘুরিরও তো প্রয়োজন আছে, তাই না? মানে জীবনে খালি পড়ালেখাই সবকিছু না, যাওয়াই যায়। যদি 1,000 স্টুডেন্ট আছে আমাদের ভাই, আমরা চাইলে 100 জন যাইতেই পারি। কোনো মানে, হ্যাঁ মানে করাই যায় যে পড়াশোনা করব, শিখবো, সবই হবে, মজা মাস্তি হবে, ঘোরাঘুরি হবে, আড্ডা হবে, আরো বন্ডিং বাড়বে সবার মধ্যে। ওকে, আসবো ইনশাল্লাহ, আসবো ভাই, আসবো। হ্যাঁ, যেতে পারি, এটা যাওয়া যায়, অনেক কিছু অনেক ভাবে করা যায়। হ্যাঁ, ইউনিয়ন করা যায়, হ্যাঁ, অনেক কিছু করা পসিবল। ওকে, তা আমরা একটু আবার এখানে আসি। হ্যাঁ, এই সিএসএস স্পেসিফিসিটি এবং ক্যাসকেডিং, ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং মানেই হচ্ছে যে উপর থেকে নিচে পড়তেছে, জাস্ট ঝর্ণার মতো। হ্যাঁ, সিএসএস কিভাবে পড়ে, সিএসএস রেন্ডার হয় কি করে? দেখেন, সিএসএস প্রপার্টিজ অনেক আছে, আপনার W3 স্কুলে এসে দেখতে পারবেন, কাজ করতে পারবেন, কিন্তু এইগুলা ইম্পর্টেন্ট। এগুলা না বুঝলে কাজ করতে যে আটকাবেন, তখন বুঝবেন না যে কেন আটকাইতেছে, প্রবলেমটা কোথায়, কি কারণে আটকায় গেছি। সো এগুলো একটু ইম্পর্টেন্ট। আমি কিন্তু গল্প করতে করতে এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক গুলো কিন্তু দেখিয়ে দেই। আচ্ছা, এবার একটু মন দিয়ে শুনি আমরা সবাই। সিএসএস রেন্ডার কি করে করে? আমি যখন এই সিএসএস টাকে, এটা তো এক্সটার্নাল, হ্যাঁ, আমি এটাকে কি করছি, লিংক করছি, কার সাথে লিংক করছি, এইচটিএমএল এর সাথে। আমি যখন লিংক করি, কি করছি আমি, এই লিংক ট্যাগটা ইউজ করছি। সো আমার যখন এটা রেন্ডার হচ্ছে, আচ্ছা ব্রাউজার কি করলো, হ্যাঁ আসলো 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 আসলো, এখানে এসে পড়লো কি, যে তোমার একটা এক্সটার্নাল কি আছে, স্টাইল শিট আছে। ব্রাউজার লাইক খোঁজা শুরু করলো, দেখি কোথায় আছে, পায়ে গেল কে, ও আচ্ছা হ্যাঁ এই তো সিএসএস, আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। আসলো 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 আসলো, দেখলো এখানে কি কি আছে। এখন এখানেও কিন্তু আবার উপর থেকে নিচেই আসতেছে, ও কিন্তু হুট করে মাঝখান থেকে শুরু করে নাই, ও একদম উপর থেকে নিচে। সো এরকম অনেকবার হবে দেখবেন, আপনি উপরে একবার একটা সিলেক্ট করে ইউজ করছেন, আবার নিচে আরেকটা সিলেক্ট করে ইউজ করছেন, তখন কিন্তু আর উপরে সিলেক্টরের কিন্তু ভ্যালু বা প্রপার্টি কাজ করে না। নিচে যদি কোনো H1 ট্যাগ ইউজ করেন, আবার উপরেরটাকে কিন্তু ওভাররাইড করে দিবে। ধরেন এটার হচ্ছে কালার ইউজ করলাম, কালার কি ইউজ করলাম, অ্যান্টিক হোয়াইট। তাহলে কিন্তু আমি যদি এখন এই ইনলাইনটাকে যদি বাদ দিয়ে দিই, ইনলাইনটাকে যদি বাদ দিয়ে দিই, হুম, তাহলে এখন এটার কালার কি হবে, এটার কালার কি হবে বলেন তো? ইনলাইনটা বাদ দিয়ে দিছি, ইনলাইনটা নাই, এখানে দেওয়া আছে ব্লু ভায়োলেট, এখানে দেওয়া আছে অ্যান্টিক হোয়াইট, কে জিতবে দেখি বলেন। ওকে, 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 নিচেরটা ব্লু ভায়োলেট, নিচেরটা অ্যান্টিক হোয়াইট, অ্যান্টিক 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 অ্যান্টিক, গুড, গ্রেট, একজন বলছে ব্লু ভায়োলেট। ওকে, আসি একটু, কাহিনী কি, এই যে দেখেন রিফ্রেশ দিছি, এখানে রিফ্রেশের প্রবলেম হচ্ছিল, অ্যান্টিক হোয়াইট হয়ে গেছে। জোস না? ফার্স্টে আমি কনফিউজ যে আচ্ছা আমি কি সেভ করি না, নাকি আমি রিফ্রেশ দিই না, নাকি কিসের সমস্যা হচ্ছে। পরে দেখলাম হ্যাঁ আমি সেভ করিনি। যাই হোক, তো দেখেন উপরে কি ছিল, ব্লু ভায়োলেট ছিল, এখানে কি দেওয়া, অ্যান্টিক হোয়াইট দেওয়া। ও কি পাইছে, অ্যান্টিক হোয়াইট পাইছে, কারণ কি, ওভাররাইড হয়ে গেছে। আমি যখন H1 ট্যাগটা এখানে দিছিলাম, আমি কিন্তু বলে দিছি যে ওর কালার হচ্ছে ব্লু ভায়োলেট হবে, খুব সুন্দর কথা। আবার হয়তো বা প্রজেক্ট তো বড় থাকে ভাই, প্রজেক্ট তো ছোট না, এবং এখানে আপনি কাজ করতেছেন কাজ করতেছেন কাজ করতেছেন, কাজ করতে 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 অনেক সময় এমন হয় আপনি ভুলে আবার আরেকটা ট্যাগ ইউজ করে ফেলছেন প্রপার্টি ডিফাইন করতে যে, বা হয়তো একটা চেঞ্জ দরকার হয়েছে, আপনি আবার করে দিছেন। অনেকে এইভাবে কোড করে, এরকম কোড করে, এবং এইসব সিটি কোডের জন্য পরবর্তীতে যা প্রচুর প্যারা খাইতে হয়, মানে প্রচুর প্যারা খাইতে হয়, যে কি ব্যাপার, কাজ করতেছে না কেন, প্রপার্টি চেঞ্জ করতেছি, সিএসএস অ্যাপ্লাই হইতেছে না, কি সমস্যা, কোথায় সমস্যা। কারণ প্রজেক্ট যখন অনেক বড় থাকে, তখন কিন্তু ওখানে ছোট ছোট প্রবলেম গুলা ফিক্স করতে যেও প্রচুর প্যারা খাইতে হয়। সো আমাদের সবসময় কোডিং এর ক্ষেত্রে শুরু থেকেই প্রপার ওয়ে ফলো করতে হবে, এবং এই টার্ম গুলো যদি না বুঝি, এই ফ্যাক্টর গুলো যদি না বুঝি, আমরা কিন্তু একদম মেসড আপ হয়ে যাবে, মানে একদম প্রজেক্টের 12টা বেজে যাবে, যে আপনি নিজেও বুঝবেন না যে কেন কাজ করতেছে না। সো দেখেন, এখানে আমি একই সিলেক্টর উপরে একবার ইউজ করেছি, এখানে আরেকবার ইউজ করেছি, কিন্তু যেহেতু এটা আমি পরে ইউজ করেছি, এবং ক্যাসকেডিং কি বলছে, এখান থেকে আসছে, এখানে এটা রেন্ডার করছে, আবার এখানে এসে দেখছে,
ওর সাথে কিন্তু এটার কোনো রিলেশন নাই। এটা কি রিলেশন? যেখানে পার্সন ক্লাস ইউজ করছি, সো এটার কনসেপ্ট আলাদা। এখানে পার্সন ক্লাসের কারণে হচ্ছে ওভাররাইড হয়ে যাচ্ছে, আর আমি ক্লাস ইউজ করেছি। এখন আমি এখানে কি করেছি? আইডি দিয়েছি আবার, তাই না? মানে সরি, আরেকবার মানে ট্যাগ ইউজ করেছি। ট্যাগ কোথায় ইউজ করেছি? অ্যান্টিক হোয়াইট। যার কারণে ও যখন এখান থেকে এই পর্যন্ত আসছে, তখন কিন্তু এই সিএসএস স্পেসিফিসিটির জন্য সে অ্যান্টিক হোয়াইটটা কিন্তু রেন্ডার করেছে, তাই না? দেখেন এখানে আসার পর অ্যান্টিক হোয়াইট। কনফিউশন? হ্যাঁ। ওকে, গ্রেট গ্রেট। মজা না? মানে জিনিসগুলো অনেক জোস না যে এরকম কিভাবে কি কাজ করছে? হ্যাঁ, সিএসএস জোস, সিএসএস খুবই ফান। আমি আরেকবার বুঝাচ্ছি, জাস্ট একটু ঠান্ডা মাথা, হ্যাঁ? জাস্ট আচ্ছা, আমরা একটা 1 মিনিট ব্রেক নিই। মাথাটা সবাই ক্লিয়ার করে ফেলেন। ইম্পর্টেন্ট টপিক নিয়ে বলবো, প্যাচ লাগবে। মাথাটা ক্লিয়ার করে ফেলেন। সিএসএস তো W3 স্কুলে শিখতে পারবেনই। প্রপার্টিজ কি কি আছে, ব্যাকগ্রাউন্ড, কালার, বর্ডার, মার্জিন, হাবি জাবি সব শিখতে পারবেন। কিন্তু সিএসএস এর মধ্যে কিছু কিছু কনফিউজিং ইম্পর্টেন্ট জিনিস আছে। এগুলো যদি একবার বুঝে যান, সিএসএস দেখবেন পানির মতো সোজা। হ্যাঁ, হ্যাঁ, হানিফ বিরিয়ানি ঠিক আছে, আপনি একটা খান, আমার জন্য একটা পাঠায় দিতে পারেন। ওকে, সবাই 1 মিনিট ব্রেক, মাথা ঠান্ডা করি। 1 মিনিট ব্রেক। ওকে, আর্ট আর ডিজাইনে কাঁচা হওয়া লাগবে না ভাই। আপনার ডিজাইন আপনাকে ইউআই ডিজাইনার দিয়ে দিবে, এমন এমন ডিজাইন দিবে, মানে আপনি ডিজাইনার না হয়ে যাবেন কোথায়? আপনার কাজ হচ্ছে খালি ওর ডিজাইন দেখে দেখে খালি কোড করা। মানে আপনি ডিজাইন দেখবেন, কিবোর্ডে হাত চালাবেন, ইচ্ছা মতো কোড হয়ে যাবে। তারপর দেখবেন কি এটা কাজ করে না। মানে মাঝে মাঝে কিছু ডিজাইনার এমন এমন ডিজাইন করে, এমন এমন অ্যানিমেশন করে, আমার মন চায় যে কিবোর্ডটা নিজের মাথার মধ্যে বাড়ি দেয়। মানে এটা হয়, এগুলো আপনারা ফেস করবেন যখন আপনারা রিয়েল ওয়ার্ল্ডে ঢুকবেন, তখন ফেস করবেন। এমন এমন অ্যানিমেশন, এখান থেকে ঢুকতেছে এখান থেকে বাইরেতেছে, মানে কেন করতেছি ও জানে না। ওর কাছে লাইক অ্যাস্থেটিক। আমি লাইক অ্যাস্থেটিক, এখানে ইউজেবিলিটি কোথায়? বুঝলাম অ্যাস্থেটিক, ওকে, বাট ইউজেবিলিটি কোথায়? ওকে, ঝর্ণার ভিডিও আবার দেখি, সবার মাথা ঠান্ডা হয়েছে, একদম কুল। আবার দেখি ঝর্ণার ভিডিও একদম ক্লিয়ার ওয়েতে। ঝর্ণায় পানি পড়তেছে কেমনে? উপর থেকে নিচে, আবার এখান থেকে নিচে গড়ায় গড়ায় আসতেছে না? একদম ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ পানিগুলো পড়তেছে। আপনি যখন মনে করেন যে ঝর্ণা দেখতে গেছেন, আপনি হয়তো বা একদম নিচের স্তরে আছেন, তাহলে সব উপর থেকে পানি একদম বেয়ে বেয়ে এসে 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 আপনার উপর পড়লো। আপনি একদম পুরো ঝর্ণার যা কিছু ট্রাভেল করে আসছে ওই পানি, সেটার একটা ফিলিং পাইলেন। ওকে, সিএসএস এর ক্ষেত্রেও ঝর্ণা বুঝলে সিএসএস বুঝাটা খুবই ইজি হয়ে যাবে। খুবই ইজি, খুবই ইজি। ইজি কি হবে? সিএসএস যখন রেন্ডার হয়, আমরা কিন্তু উপর থেকে নিচে আসতেছি। সো উপর থেকে নিচে যখন আসতেছি, তখন আমার একই সিলেক্টর যদি আমি উপরে ইউজ করি এবং আরেকটা সিলেক্টর যদি নিচে ইউজ করি, তাহলে আমি নিচে যেটা ইউজ করেছি সেটা কিন্তু এই উপরের এই প্রপার্টিকে ওভাররাইড করে দিচ্ছে। ওভাররাইড করে দেওয়া বা বাদ দিয়ে দিচ্ছে, তখন কিন্তু কালার আর এইটা কাজ করছে না। কালার তখন হয়ে যাচ্ছে অ্যান্টিক হোয়াইট। এবং শুধু কালারের ক্ষেত্রে না, যে কোনো প্রপার্টির ক্ষেত্রে আমি যদি সিলেক্টর যদি 2 বার ইউজ করে ফেলি, ভুল করে হোক ইচ্ছা করে হোক, আমি একদম লেটেস্ট যেটা ইউজ করেছি বা একদম পরে যেটা ইউজ করেছি, সেটা দিয়ে কিন্তু উপরের সবগুলো ওভাররাইড হয়ে যাচ্ছে। এটা সিএসএস স্পেসিফিসিটির প্রথম রুল। আমি যদি এক্সটার্নাল সিএসএস ইউজ করছি, আমি যদি কি করছি, একই সিলেক্টর যদি 2 বার বা 3 বার 4 বার ইউজ করি, আমার
একদম সবার পরে যেটা ইউজ করেছি বা সবার নিচে যেটা আছে সেটা দিয়ে উপরের গুলো হচ্ছে ওভাররাইড হয়ে যাচ্ছে, শুধুমাত্র স্পেসিফিক এই প্রপার্টিটাই ওভাররাইড হচ্ছে, বাকিগুলো কিন্তু হচ্ছে না, কারণ বাকিগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করিনি। সো বাকি সবকিছু যা ছিল অ্যাজ ইট ইজ আছে, ওগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, কোনো চেঞ্জ হচ্ছে কি কালারটা। ওকে, এখন মজার জিনিস, এখানে অনেক প্যাচ আছে, এই প্যাচ গুলো বুঝতে হবে। প্যাচ হচ্ছে এখানে আমি যখন ইনলাইন ইউজ করি তখন নো ম্যাটার হোয়াট আমার ইনলাইনে যেই প্রপার্টি ইউজ করেছি, যে স্টাইল ইউজ করেছি, এটা সবার থেকে বেশি প্রায়োরিটি পাবে, সবার থেকে বেশি। ইনলাইনে আমি যে প্রপার্টি ইউজ করব সেটা পাবে, কারণ কি এইচটিএমএল যখন রেন্ডার হওয়া শুরু করবে, এক্সটার্নাল গেল, ইন্টারনাল গেল, তারপরে যখন সে ইনলাইনে আসবে, এলিমেন্টটা রেন্ডার করতে যে দেখবে ওকে এখানে আরেকটা স্টাইল দেওয়া আছে, সো ও এর আগে কি দেখছে না দেখছে ওগুলো ওভাররাইড করে ফেলবে, ওগুলো ভুলে যাবে। এখন যেটা পাইছি আমি সেভাবে আমি রেন্ডার করব। সো এই কারণে ইনলাইন এলিমেন্ট দিলে এইটার হচ্ছে পাওয়ার বলতে পারেন, বা এটার অ্যাবিলিটি বলতে পারেন, বা এটার আরো যা কিছু দিয়ে আপনারা মনে রাখতে পারেন, মনে রাখবেন যে ইনলাইন এলিমেন্টে আমি যেই প্রপার্টি ইউজ করতেছি ওইটা সবসময় আগে পাবে বা আগে রেন্ডার হবে। এর আগে আমি কোথায় কি প্রপার্টি বা কি সিলেক্টর ইউজ করছিলাম ওগুলা দেখবে না। আমি মনে করেন কালার এখানে কি করছিলাম, আমি এখানে একটা কালার প্রপার্টি দিছিলাম না, কি দিছিলাম, ডার্ক গ্রিন। এখন যদি এক্সটার্নাল সিএসএস এর মধ্যে যদি আমি 14 বার এখানে যদি এই H1 ট্যাগ যদি উল্লেখ করি তাও কিচ্ছু যায় আসে না, কারণ ও যখন দেখবি ইনলাইনের মধ্যে দেওয়া ডার্ক গ্রিন ও কিন্তু ইনলাইনের স্টাইলটাই সে নিবে। এখন যদি মনে করেন ইনলাইন নাই, হ্যাঁ ইনলাইন নাই, ইনলাইন নাই, কি আছে আমার, করলাম এখানে একটা ইন্টারনাল সিএসএস দিয়ে দিলাম, এটাকে সেভ করি, তাহলেও কি পাবে বলেন তো, দেখেন ডার্ক গ্রিন পাওয়া গেছে। কারণ কারণটা কি বলেন তো, কারণটা কি এখানে, কেউ কি বলতে পারবেন ডার্ক গ্রিন এখানে কেন পেলো? ওকে, ওকে, গ্রেট, গ্রেট, গ্রেট। এখন আমি যদি এখানে আবার একটা ইনলাইন দেই, তাহলে এখানে কোনটা পাচ্ছে বলেন তো, ব্ল্যাক, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, দেখেন ব্ল্যাক হয়ে গেছে। দেখেন আমি একই জিনিস তিনটা জায়গায় ইউজ করছি, কালার প্রপার্টি, একটা দিছি ইনলাইন, একটা দিছি ইন্টারনাল, একটা দিছি এক্সটার্নাল। দেখেন ইনলাইনে যেটা দিয়েছি আলটিমেটলি কিন্তু সেটাই পাচ্ছে, ব্ল্যাক। আমার যদি ইনলাইন না থাকে তাহলে সে দেখবে ইন্টারনাল স্টাইলে কিছু ডিফাইন করা আছে কিনা, এটা এখান থেকে নিল। যদি দেখে যে না ইন্টারনালেও নাই তাহলে ও দেখবে যে এক্সটার্নালের মধ্যে কিছু আছে কিনা, এবং সবচেয়ে নিচে যেটা থাকবে সেটাই সে নিচ্ছে। এটুকু ক্লিয়ার? কোনো কনফিউশন কোশ্চেন আছে এই পর্যন্ত? হ্যাঁ, ঝর্ণা উপর থেকে নিচে পড়তেছে না, পানিটা কি করে একদম নিচে পড়ে, সো নিচেরটা সবসময় প্রায়োরিটি পাচ্ছে বেশি। জোস, জোস, এই পর্যন্ত কনফিউশন নাই। এই পর্যন্ত না থাকলে আরেকটা প্যাচ এখন দিব আপনাদেরকে।
আচ্ছা আমি আরেকবার রিপিট করব, কিন্তু একটা প্যাচ একটা দিয়া দিই, জিলাপির প্যাচের মতো। এই স্পেসিফিসিটি আজকে ক্লিয়ার হয়ে গেলে এটার কখনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। এইটা ক্লিয়ার হয়ে গেলে আপনার সিএসএস অর্ধেক ক্লিয়ার, মানে বাকি প্রপার্টিস গুলো বুঝতেই পারবেন, বাট এটা ক্লিয়ার হলে সিএসএস অর্ধেক ক্লিয়ার। আর ওই সমস্যা হবে না যে ভাই স্টাইল অ্যাপ্লাই করতেছি কেন পাচ্ছে না, বা আমি এটা দিছি কেন আমার ওইটা পাচ্ছে। আসেন একটু আরেকটা জিনিস দেখাই, কনফিউজ করি, কনফিউশনের তো শেষ নাই, কনফিউজ করি। হ্যাঁ, হ্যাঁ, স্টাইল দিছি কি, এটা, এটা খুব ফাইন। এখন আমি এখানে ক্লাস দিই, পার্সন, এটা কেটে দিই, হুম? আপাতত এই স্টাইলটা বাদ দিয়ে দিই। এখানে একটা ক্লাস দিয়ে দিছি, পার্সন ট্যাগের জন্য বলেছি কালার হচ্ছে ক্রিমসন। ওকে, আবার এখানে H3 তে আমি কি করছি, অ্যান্টিক হোয়াইট দিছি। আবার এখানে আমি কি করছি, এখানে বলছি ডার্ক গ্রিন। ও কালার কোনটা পাবে বলেন তো? তিনটা কালার। ইন্টারনালে আমি ডার্ক গ্রিন ইউজ করছি, পার্সন ট্যাগের মানে ক্লাসের ভিতরে আমি কি করেছি, এই সিলেক্টরে ক্রিমসন ইউজ করেছি। আবার এখানে সবার শেষে আমি অ্যান্টিক হোয়াইট দিয়েছি H1 এ। সো H1 সিলেক্টরে দেওয়া আছে কালার অ্যান্টিক হোয়াইট, পার্সনে দেওয়া আছে ক্রিমসন, ইন্টারনালে বলেছি ডার্ক গ্রিন। তাহলে এই এলিমেন্টের কালার কি হবে? ক্রিমসন, ডার্ক গ্রিন, ক্রিমসন, সবাই ক্রিমসন ডার্ক গ্রিন নিয়ে কনফিউশনে আছে। আচ্ছা আচ্ছা। ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, এটা তো ট্যাগের উপরে যে আমি কিভাবে ইউজ করছি। আমি যখন এলিমেন্টের মধ্যে সরাসরি স্টাইল ইউজ করি সেটা হচ্ছে ইনলাইন, আমি যখন এই স্টাইল ট্যাগের ভিতরে ইউজ করছি সেটা হচ্ছে ইন্টারনাল, আমি যখন বাইরের একটা সিএসএস ফাইল ইউজ করছি সেটা হচ্ছে এক্সটার্নাল। এভাবে করে আপনি বুঝতে পারবেন যে কোনটা ইনলাইন, কোনটা ইন্টারনাল, কোনটা এক্সটার্নাল। ঠিক আছে? আচ্ছা এখন যেটা বলছিলাম কালার কি হবে, ক্রিমসন, ক্রিমসন ডার্ক গ্রিন, ওকে ডার্ক গ্রিন ক্রিমসন। অনেক কনফিউশন। হ্যাঁ, একটু দেখি কালারটা কি। সেভ দিছিলাম, সেভ দিছি। সবই করছি, দেখেন কালারটা কি, ক্রিমসন না? ক্রিমসন কেন হলো? কনফিউশন না? হ্যাঁ, অনেক কনফিউশন। ক্লাসের কারণে, ক্লাসের কারণে, নট আইডি, ক্লাস, ক্লাস ইউজ করেছি। এই যে দেখছেন, বললাম না প্যাচ লাগাবো। দেখেন আমি কিন্তু ইন্টারনালে বলে দিছি যে ভাই H1 অ্যাট্রিবিউট হচ্ছে ডার্ক গ্রিন, আবার পার্সনের মধ্যে বলা আছে ক্রিমসন। আবার আরেকটা আমি এখানে যে H1 অ্যাট্রিবিউট ইউজ মানে সিলেক্টর ইউজ করছিলাম, ওকে বলে দিচ্ছি অ্যান্টিক হোয়াইট। কিন্তু দিন শেষে কিন্তু সে হচ্ছে ক্রিমসন কালারটাই নিল। কেন? এই তো চলে আসছে কেন। কেনর অনেক কাহিনী আছে, কেন নিছে, কারণ আমি এখানে ক্লাস ইউজ করেছি। So, আমি যখন ক্লাস ইউজ করতেছি, সো প্রায়োরিটি পাচ্ছে হচ্ছে ক্লাস। তখন আর H1 সিলেক্টরের জন্য কি ইউজ করতেছি, আমি কি প্রপার্টি আছে, কি স্টাইল আছে, ইট ডাজেন্ট ম্যাটার। আমি যেহেতু এখানে ক্লাস ইউজ করেছি, ও ক্লাসের থেকে স্টাইলটা ফলো করছে, কারণ কি ওই ক্লাসের অন্তর্গত। ঠিক আছে? আমি যখন বলছি ও ওই ক্লাসের অন্তর্গত বা ওই গ্রুপের পার্ট, সে সবসময় ওই গ্রুপটাকে প্রায়োরিটি দিচ্ছে। মানে তখন হচ্ছে যে আপনার মানে ওই নিজস্ব কি আছে না আছে ওটা ভুলে যান, আপনি যেহেতু এখন স্বাধীনতা ক্যাম্পের পার্ট, আপনি এইটার প্রপার্টিটা পাচ্ছেন। ওকে, ক্লাস কি করছে, আবার ক্লাস কিন্তু ওভাররুল করে দিচ্ছে। আচ্ছা আরেকটা জিনিস দেখি, ইনলাইনটাও এখানে দেই, আরো ক্লিয়ার হবে। ডার্ক গ্রিন না, এটাকে আমরা ব্ল্যাক করে দিই। এবার বলেন এটার কালার কি হবে, ব্ল্যাক হবে, ডার্ক গ্রিন হবে, নাকি ক্রিমসন হবে, না কি হবে, কি হবে, সবাই লিখেন লিখেন লিখেন। কালার কি, ব্ল্যাক না? মজা, এই জিনিসটাই মজা।
দেখছেন কি জোস? আমি ক্লাস দিচ্ছি, হ্যাঁ, ক্লাস দিয়ে কি বলতেছি যেটা হচ্ছে যে পার্সন ক্লাসের অন্তর্গত, কিন্তু আমি আবার কি করেছি, আমি ইনলাইন সিএসএস ইউজ করেছি। এই যে কি বললাম, ইনলাইন সিএসএস কি করে, দিন শেষে বাকি সবকিছুকে অবসলিউট করে দেয়, ওভাররাইড করে দেয়, যার কারণে কি হয়ে গেছে, কালারটা কিন্তু সে আবার ব্ল্যাক পেয়ে যাচ্ছে। কারণ আমি একদম ইনলাইন সিএসএস ইউজ করে বলে দিচ্ছি যে কালারটা হচ্ছে ব্ল্যাক। তো এর আগে এখন ও কি ক্লাস থেকে কি পাইছে, ইন্টারনালে কি ছিল, এক্সটার্নালে কি ছিল, সবগুলাকে ও হচ্ছে ওভাররাইড করে দিয়ে ক্লাস হয়ে গেছে, রাইট? জোস। আমি কি করছি, ইনলাইন দিয়ে কিন্তু এই যে আবার ওভাররাইড করে দিচ্ছি। সুন্দর। এবার এখানে ইন্টারনাল বাদ দিয়ে দিই, মানে ইনলাইন বাদ দিয়ে দিই। হ্যাঁ, ইনলাইনটা হচ্ছে যে, ইনলাইনটা মনে রাখবেন, আমি যখন ইনলাইন ইউজ করছি আমি কি করছি, ওভাররুল করে দিচ্ছি বাকি সবকিছুকে। ওকে, প্যাচানোর দরকার আছে ভাই, না প্যাচালে তো বুঝবেন না। কারণ পরে যে প্যাচ খাওয়ার থেকে শুরুতে হচ্ছে প্যাচ খেলে ইজি হবে। আরেকটা জিনিস, লাস্ট প্যাচ দিব, লাস্ট প্যাচ দিয়ে ক্লাসই শেষ করে দিব, মানে একদম ভাকারটা লোড। সো কেউ যদি ঘুড়ি উড়ান বা ঘুড়ি কখনো উড়াইছেন, সো ইউ নো ভাকারটা লোড কি জিনিস। লাস্ট প্যাচ, হ্যাঁ, একদম লাস্ট প্যাচ। আইডি, আইডির প্যাচে তো এখনো আসেই নাই। এটার একটা আইডি দিলাম, হ্যাঁ, স্পেশাল। এবং মনে করেন যে একদম সবার উপরেই আইডিটা ডিফাইন করি, একদম সবার উপরে। আইডি ডিফাইন করার জন্য আমরা এই হ্যাশ ট্যাগটা ইউজ করব। হ্যাঁ, হ্যাশ ইউজ করে কি করব, আইডির নাম, আইডির নাম কি, স্পেশাল। কালার, সব আচ্ছা ব্লু ইউজ করি, একদম কাপড় কাচার ব্লু, এটা পুরা। আইডি ইউজ করছি, আইডিতে কি বলেছি, কাপড় কাচার ব্লু। ক্লাসে কি আছে, ক্রিমসন। হুম, এরপর এখানে সিলেক্টরে কি আছে, অ্যান্টিক হোয়াইট। আর ইন্টারনালে কি আছে, ডার্ক গ্রিন। সো কোশ্চেন ইজ, কে জিতবে, ক্রিমসন, ডার্ক গ্রিন, ব্লু, নাকি অ্যান্টিক হোয়াইট? কে জিতবে বলেন? আরেকটা কুইজ, মনে করেন ফাইনাল প্যাচ, কি দিছি, এখানে একটা আইডি দিছি স্পেশাল। হুম, এই আইডিটা কিন্তু আবার একদম সবার উপরেই দিছি বুঝার জন্য, সবার উপরে রাখছি, আইডি সবার উপরে রাখছি, নিচেও রাখি নাই সবার, যে সবার নিচে রাখার কারণে হয়তো বা আইডি পাচ্ছে ক্লাস পাচ্ছে না, এরকম কিছু না, সবার উপরে রাখছে আইডি। এরপরে হচ্ছে ক্লাস রাখছি, তারপরে কি আছে, সিলেক্টর আছে এখানে অ্যান্টিক হোয়াইট, আবার ইন্টারনাল আছে ডার্ক গ্রিন। কালারটা কি হবে, এই চারটার মধ্যে একটা চুজ করেন। চুজ করা শেষ? ওকে, দেখি কালারটা কি হবে। গ্রেট, আপনারা পারেন তো, মানে বুঝলাম না, আপনারা সবাই পারেন মানে, তারপরও না সব, মানে এক্সপেরিয়েন্সড মানুষজন চলে আসছে। আচ্ছা দেখি এবার, কি একদম কাপড় কাচার ব্লু জিতে গেছে। কাপড় কাচার ব্লু কিভাবে জিতলো, আইডির পাওয়ার মনে করেন অনেক বেশি, আইডির পাওয়ার অনেক বেশি। আইডি মনে করেন যে একদম প্রধান মানে কি বলা যায় যে উপদেষ্টা লেভেলের, ইউনুসের লেভেল, ঠিক আছে? আইডি হচ্ছে ডক্টর ইউনুসের লেভেলে। মানে আইডি যদি আমি ইউজ করি, আইডি ইজ লাইক আই এম দ্য কিং। ওকে, আইডি কি করবে, আইডিতে আমি যদি কখনো কোনো স্টাইল দেই, সে এই সব কিছুকে ওভাররুল করে ফেলে, এক্সটার্নাল, ইন্টারনাল, ক্লাস, ইভেন আমি এখানে আইডিটা কোথায় ডিফাইন করছি ডাজেন্ট ম্যাটার, আমি কিন্তু একদম উপরে আইডি রেখেছি। সো এই যে ক্যাসকেডিং যে ফ্লোটা, এই ফ্লোটাও কিন্তু সে ওভাররাইড করে ফেলছে। ডাজেন্ট ম্যাটার আমি আইডি কোথায় ডিফাইন করছি, উপরে, শেষে, সবার লাস্টে, মাঝখানে, আইডি দিছি আমি। ওর আইডি দেওয়ার কারণে ওর আইডিতে আমি যে স্টাইলটা দিচ্ছি,
সেই স্টাইলটা কিন্তু সে কি করছে, বাকি সবকিছু ওভাররাইড করে দিচ্ছে। ওভাররাইড করে আমি আইডিতে বলেছি হচ্ছে ব্লু কালার, সো ডার্ক গ্রিন, ক্রিমসন অ্যান্ড অ্যান্টিক হোয়াইট ওভাররাইড কিন্তু করে ফেলছে। আইডি কি, আইডির হচ্ছে পাওয়ার অনেক, আইডির হচ্ছে পাওয়ার অনেক, প্রচুর পাওয়ার, যার কারণে আইডি পেয়ে যাচ্ছে। হ্যাঁ। এবার আসি একটু, এই যে এখন ইনলাইন এসে বলতেছে যে খেলা এখনো বাকি আছে। তাই না? মনে করেন এটার কি দে, এটার একদম কটকটা রেড কালার দিতে পারি। হ্যাঁ, দেখি এবার খেলা কে হয়, কে জিতে, মানে খেলা জমে একদম ক্ষীর হয়ে গেছে, কে জিতে দেখি এবার। আইডির পাওয়ার বেশি নাকি ইনলাইনের পাওয়ার বেশি? আপনাদের কাছে কি মনে হয়? রেড 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 রেড, ওকে, রেড ব্লু এর মধ্যে আটকে গেছেন, ব্লু রেড। ওকে, দেখি একটু এবার কে জিতলো। হুম, মনে করেন আহ, জিনিসটা শুনতে একটু ওরকম মনে হয়ে যায় যে ডক্টর ইউনুস যতই পাওয়ারফুল হোক না কেন, তার উপরেও একজন কেউ আছে। তাই না? জিনিসটা মজা। হ্যাঁ, এই কারণে হচ্ছে যে আমরা হচ্ছে কি করব না, ইনলাইনটা আমরা অ্যাভয়েড করি এবং আইডিটাও হচ্ছে অ্যাভয়েড করি। যাই হোক, আমি ওগুলো আমরা না, আর রাজনৈতিক আলাপে না যে, আমি জাস্ট ইজি করে মজা করে বোঝানোর জন্য বলতেছি। কালকে যদি আমাকে মনে করেন যে এই যে ডিজিএফআই নাকি কে এসে যদি ধরে নিয়ে যায়, আপনারা একটু ডিফেন্ড করেন, বললেন যে ভাই ক্লাসে বোঝানোর জন্য এটা ইউজ করছে টার্ম, ঠিক আছে? ওকে, ওকে, আচ্ছা, ক্লিয়ার। স্পেসিফিসিটি আপাতত এইটুকু বুঝলে হবে। হ্যাঁ, এডুকেশনাল পারপাস ব্রো। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং আমি খুব মজা করে এটা চেষ্টা করছি বুঝানোর। আপনাদের ক্লাস রেকর্ডিং আবার দেখা হবে, ঠিক আছে? মানে দেখতে হবে ক্লাস রেকর্ডিং এবং এটা ক্লিয়ার হয়ে নিতে হবে। So, আমি যখন আইডি ইউজ করতেছি, আইডি ইজ লাইক অল পাওয়ারফুল, বাট অল পাওয়ারফুল এর উপরও অলমাইটি একজন আছে। ঠিক আছে? সো আমি ইনলাইন ইউজ করলে ও আর কোনো কিছু দেখে না, মানে ইনলাইন ইউজ করা মানে আগের কি আছে না আছে সব বাদ, আমি ইনলাইনে চলে যাচ্ছি। কিন্তু আমি যদি আইডি ইউজ করি, তাহলে আবার আইডি কিছু দেখে না যে ইনলাইন যদি না থাকে, আমি আইডি ইউজ করছি, তাহলে বাকি সবকিছু ওভাররাইড হয়ে যাচ্ছে। আবার ইনলাইন আইডি কোনোটাই নাই, ক্লাস আছে। সো ক্লাসের কারণে কিন্তু ক্লাসও কিন্তু এই ইন্টারনাল যে ট্যাগের যে সিলেক্টর বা আপনার এই যে এক্সটার্নাল সিলেক্টরের বাকি সবকিছু ওভাররাইড করে দিচ্ছে, ক্লাসটা সে পাচ্ছে। ঠিক আছে, ক্লাসটা সে হচ্ছে পাচ্ছে এখানে। হ্যাঁ, আইডি ইজ লাইক মানে বাপ মোড। র্যাপ র্যাপ গান আছে, ইয়ার ওই যে কি জানি, আর নামটা ভুলে গেলাম র্যাপারের, জেলে গেছিল। ওকে, যাই হোক, নামটা ভুলে গেছি। হান্নান না, হান্নান আছে মনে হয়, হান্নানের সাথে আরেকজন ছিল। যাই হোক, এটা সার্চ দিলে পাবেন। না, আইডি ইন্টারনাল থেকে স্ট্রঙ্গার না, ইন্টারনাল দেওয়ার পরে কিন্তু মানে ইন্টারনাল থেকে স্ট্রঙ্গার, মানে ইনলাইনের থেকে কিন্তু স্ট্রঙ্গার না। ইনলাইন হচ্ছে যে বস, মানে একদম বস, দেন হচ্ছে আইডি। হ্যাঁ, শেজান, হ্যাঁ রাইট। দেন হচ্ছে আইডি, দেন হচ্ছে ক্লাস, এবং তারপর হচ্ছে যে আমার এই স্পেসিফিসিটি। হ্যাঁ, যে আমার হচ্ছে যে ইন্টারনাল, ইনলাইন, এক্সটার্নাল। সো এটা মনে করেন যে একটা পার্ট, আর একটা পার্টের মধ্যে কি আছে, আইডি, তারপরে হচ্ছে ক্লাস, আইডি ক্লাস পেলো। হ্যাঁ, ঠিক আছে। এবং স্পেসিফিসিটির আরো কিছু প্যাচ গোজ আছে, বাট এগুলো আপাততর জন্য আমাদের লাগবে না, আমরা আরো পরে যে শিখবো। আপাতত যদি এইটুকু বুঝেন, একদম ক্লিয়ার, মানে এরপর সামনের সিসেস করতে গেলে খুব কম প্রবলেম ফেস করবেন, এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো এগুলাই, এটার হায়ারার্কি, হ্যাঁ, এটা ইজিলি পেয়ে যাবেন, এখানে W3 স্কুলে সার্চ দিলেই পেয়ে যাবেন। এই যে সিএসএস স্পেসিফিসিটি সুন্দর মতো একদম ডিসক্রাইব করা আছে, একদম বিভিন্ন এক্সাম্পল দিয়ে দিয়ে করা আছে। সো এখান থেকে ট্রাই করতে পারেন। হ্যাঁ, এখানে যে দেখেন, এই যে যে ক্লাস আইডি, এটা সেটা দিয়ে কিন্তু বলা আছে বিভিন্ন রকম। আমরা এখানে যতগুলো এক্সাম্পল দিলাম না, আপনি এরকম জিনিস এখানে পাচ্ছেন, এখানে পেয়ে হচ্ছে আপনাকে দেখাবে এবং একদম ইন ডিটেলসে দেওয়া আছে। বাট এই ক্লাসটা যদি ভালো মতো বুঝেন,
এটা দেখে আপনি ইজিলি প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ, এটা দেখে আপনি ইজিলি বুঝে যাবেন। সিএসএস ক্লাস কয়দিন হবে ভাই? আমিও জানি না, এটা আল্লাহর উপরে ভাই। আর যতদিন না আপনাদের কনফিউশন ক্লিয়ার না হবে অতদিন সিএসএস এর ক্লাস হবে। কারণ সিএসএস ক্লিয়ার না হয়ে সামনে আগাতে গেলে এই ডিজাইনের প্রবলেম থেকেই যাবে। আমি চাই না ডিজাইনে কারো প্রবলেম থাক। আপনাকে ডিজাইনার যেই ডিজাইনই দিক, আপনি যেন বলতে পারেন যে তুমি ডিজাইন দিবা, দাও ডিজাইন। কি ডিজাইন করবা তুমি? আমাকে দাও, আমি সব করে দিব। ঠিক আছে? এই লেভেলের কনফিডেন্স থাকবে সিএসএস শেষ করার পরে। সো যতদিন না ওইটা আসতেছে আমরা ক্লাস করব সিএসএস তে, প্রজেক্ট করব। ওকে? না ৩ টা ভাই সম্ভব না ভাই। আমিও মানুষ, আমারও অনেক, অনেক কাজ আছে। আমারও অনেক কিছু করতে হয়। এইটা ছাড়া আমার আরো অনেক কাজ আছে। সো ৩ টা করলে আমার জন্য অনেক হেক্টিক হয়ে যাবে। বাট যেটা করব কনসেপচুয়াল ক্লাস থাকবে, সাপোর্ট ক্লাস থাকবে। সো ওইসব জায়গায় যে আপনারা আরো মনে করেন যে ফাটায় দিবেন একদম। ওকে, মাইক অন করেন সবাই। ব্রিং দ্য ক্রাউড। ভাই আমার একটা জিনিস জানার ছিল। হুম, বলেন, বলেন, বলেন। আসলে ওই আপনার ক্লাসে জয়েন হওয়ার আগে আমার রুটিন ছিল 10টায় ঘুমিয়ে যাওয়া আর ফজর পর থেকে কাজ শুরু করা। আচ্ছা, আপনারা আসলে আচ্ছা, আচ্ছা। কিভাবে আপনাদের কাজগুলো মেনটেন করেন আর কি? আমার এখন আর কি সবগুলা কিরকম হয়ে গেছে, আমি না, না কষ্ট বুঝতে হচ্ছে। পারতেছি ভাই। হ্যাঁ, বুঝতে পারতেছি। কারণ ১২টা বেজে গেলে আসলেই ফজরের সময় উঠা অনেক কষ্ট। কারণ দেখা যায় যে আপনি ঘুমাতে, ঘুমাতেই ফজরের টাইম হয়ে যাচ্ছে। এখন তো বুঝতেছি রুটিন হয়তো বদলাইতে হবে আর কি, কিন্তু আপনারা আসলে কিভাবে আপনাদের টাইমটা মেনটেন করেন? ভাই মানে সত্যি কথা বলতে আমি যে কেমনে কি করি আমিও জানি না। মানে আমি আসলে ১০ ঘন্টা অফিস করি, ৪-৫ ঘন্টা রাস্তায় জ্যাম ঠেলি। এরপর বাসায় আসলে কতক্ষণ ঘুমাই, কতক্ষণ ক্লাস নেই, কি ফ্যামিলি কি টাইম দেই মানে জানি না আমি। মানে যাচ্ছে এমনি, বুঝছেন? কি বলেন? আই- আমি তো এ টাইমই অদ্ভুত। খুঁজে পাই না। ফ্যামিলি ফ্যামিলি এই রুটিনটা মেনে নেয় আপনার ভাই? এখন কি কি আর করা? মানে হ্যাঁ, ফ্যামিলি খুব কম সময় পায়। ভাইয়া বাহিরে ভিএস যাওয়ার এখনো কোডটা একটু প্ল্যান নাই। চালু করে রাখেন। হুম, হুম, হুম। ভিএস কোডটা একটু চালু করে রাখেন, ইন্ডেক্স এইচটিএমএল যেটা। কি করে রাখেন? কোশ্চেনটা বুঝতে পারিনি। না, ভিএস কোডের কথা বলছিলাম, ওইটা একটু চালু করে রাখলে আমি প্র্যাকটিস করছিলাম। ও হ্যাঁ, শিওর। আচ্ছা, ভিএস কোড রাখলে আবার যেটা হয় যে আমি আবার ওইখানে এই দেখতে পাচ্ছি না কে কি বলছে আবার। ভাই ইন্ডেক্স এইচটিএমএল যেটা আছে ওটা। হ্যাঁ, এটা একদম ছোট জিনিস। ঠিক আছে। আজকে খুবই ছোট ইন্ডেক্স HTML। বাট এই ছোট জিনিসের মধ্যেই যে প্যাচ গোছ বুঝাইছি, আশা করি এটুকু বুঝলে আপনাদের একদম জোস। মানে বলে না যে ছোট মরিচে ঝাল বেশি, আজকে একদম ছোট্ট HTML দিয়ে একদম বড় সড়ো একটা অ্যাটম বম মানে একদম বুঝে ফেলছি পুরো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া ওই সাদ ভাইয়ের ক্লাসটা ভালো মতো বোঝার কারণে আজকের ক্লাসটা খুব ইজি লাগছে। বাট আমার কোয়েশ্চেনটা ছিল যে ভাইয়া কালকে একটা ক্লাস ছিল ওই কনসেপচুয়াল এসটিএম ক্লাস ছিল একবারে একটা। বেসিক। হ্যাঁ, ওইটা ভাইয়া কি ইউটিউবে আপলোড করবেন নাকি? ওইটা হুম, আমি হুম, হুম। কালকে মিস ওটা করছিলাম নেটের কারণে। আগামীকাল ভিডিও পেয়ে যাবেন সকাল সকাল ইনশাল্লাহ। আমার প্রসেসিং করা শেষ কিন্তু ইউটিউবে আপ করা হয় নাই। আর আরেকটা ভাইয়া জানার ইচ্ছা ছিল যে এই হুম, ইংলিশ যে ইয়াটা করার কথা ছিল, হুম, হুম, ওইটার হুম। কি কোনো আপডেট আছে? হ্যাঁ, ওটা আমরা খুব শীঘ্রই শুরু করবো, হয়তো নেক্সট মান্থ থেকে এটা ক্লাস শুরু হয়ে যাবে। আর কোডের ধন্যবাদ ভাইয়া, বিষয়টা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই বলেন। হাসিন ভাই, যেটা বলছিলাম, আজকের ক্লাসের ভিডিওটা কখন পেতে পারি? এটা ভাই আই গেস এটা কখন পাবেন? এটা হয়তো কালকে বিকাল নাহলে পরশুদিন। মানে ডিপেন্ড করে আসলে আমাকে ওই অফিসে যাওয়ার ঠিক। পরে আমি যদি সময় পাই তাহলে আমি কালকের মধ্যে আপ করে দিব। বাট সময় যদি না পাই তাহলে একটু হয়তো টাইম লাগতে পারে।